আদ্রিয়ান জিয়ার কর্মকাণ্ডে ভীষণ বিরক্ত। যদি এখন ঘর ভর্তি লোক না থাকত, তবে জিয়ার এমন অসভ্যতা আর উগ্র ব্যবহারের জন্য তার গালে থাপ্পড় বসিয়ে দিত আর্দ্র। নারীদের থেকে দূরে থাকায় পছন্দ করে আদ্রিয়ান। তার বন্ধু বা কলিগদের মধ্যে যদি কোন মহিলা থাকে, তবে সে তাকে ইগনোর করে বা তার থেকে দূরত্ব বজায় রাখে। মেডিকেল পড়াশোনা করার সময়ে তাকে অনেক মেয়ে প্রেমের প্রস্তাব দিয়েছে, কিন্তু আদ্রিয়ান সব প্রপোজাল রিজেক্ট করে দেয়, যার জন্য তার জীবনে কোন নারীর অস্তিত্ব নাই, আর ভবিষ্যতেও থাকবে না। জিয়া আর ফারহানা বেগম কথা বলছেন। তাদের সাথে কারান ও যোগ হয়েছে জিয়া শক্ত করে হাত ধরে রাখার জন্য। আদ্রিয়ান কোথাও যেতে পারছে না। আদ্রিয়ান বিরক্ত হয়ে আশেপাশে তাকিয়ে থাকে। তখনই তার চোখ যায় আবিহার পাশে বসে থাকা মেঘের দিকে। মেঘের চোখ মুখ লাল রক্তের বর্ণ ধারণ করেছে। তার চোখ বেয়ে টপটপ করে পানির বিন্দু গড়িয়ে পড়ছে মেঘের অশ্রুসিক্ত চোখে। আদ্রিয়ান আর জিয়ার হাতের বন্ধনের দিকে তাকিয়ে আছে। আদ্রিয়ান যখন মেঘের দিকে তাকায়, তখন মেঘ তার চোখ সরিয়ে নেয়। মেঘ অন্য পাশে ঘুরে যায়। মূল কারণ তার এখন আদ্রিয়ানকে সহ্য হচ্ছে না। আদ্রিয়ান মেঘের অন্য পাশে ঘুরে যাওয়ার বিষয়টা স্বাভাবিকভাবে নেয়। জিয়া আর ফারহানা বেগম কথায় মাঝে আদ্রিয়ান বিরক্ত হয়ে বলে উঠে, জিয়া, তুমি কি আমার হাতটা ছাড়বে? আমি একটু ছাদে যাব। এত মানুষের মধ্যে ভীষণ বিরক্ত ফিল হচ্ছে আমার। আদ্রিয়ান জিয়ার অনুমতির অপেক্ষা করে না। সে তার পুরুষালী শক্তি ব্যবহার করে এক ঝটকায় তার হাত ছাড়িয়ে নেয়। মেঘ এখন অন্য পাশে ঘুরে রয়েছে। তার দ্বারা জিয়া আর আদ্রিয়ানকে এত কাছাকাছি দেখা সম্ভব না। আদ্রিয়ান যখন তার হাত ছাড়িয়ে জিয়ার থেকে দূরে সরে যেতে চাই, তখন জিয়া বলে উঠে, আদ্রিয়ান, তোমার সাথে হাসপাতালের বিষয়ে কিছু জরুরি কথা আছে আমার। চলো, আমিও যাব ছাদে। এখানে এত মানুষের ভিড়ে কথা বলা যাবে না। আদ্রিয়ান বিরক্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর দাঁত কটমট করে বলে, চলো। জিয়া ফারহানা বেগম আর কারানের থেকে বিদায় নিয়ে আদ্রিয়ানের সাথে ছাদে যায়। প্রায় 5 মিনিট পর মেঘ আবার এই দিকে ফিরে তাকায়। আগের স্থানে আদ্রিয়ান আর জিয়াকে না দেখে আশেপাশে খুঁজতে থাকে। হঠাৎ মেঘের চোখ যায় সিঁড়ির দিকে। আদ্রিয়ান সিঁড়ি দিয়ে উপরে উঠছে আর জিয়া তার পিছু পিছু যাচ্ছে। মেঘের মুখে বিরহের হাসি ফুটে ওঠে। কি পরিমাণ কষ্ট আর যন্ত্রণা নিয়ে সে হাসছে তা শুধু মেঘই জানে। নিজ স্বামীর পাশে অন্য নারীকে সহ্য করা ঠিক কতটা যন্ত্রণাদায়ক তা হয়তো মেঘ উপলব্ধি করতে পারছে এখন। তবে স্বামী শব্দটা উচ্চারণ করতে গিয়ে মেঘ আবার হেসে উঠে। সত্যি কি আদ্রিয়ান তার স্বামী ছিল? কখনো কি তাকে ভালোবাসে গ্রহণ করেছিল? বিদেশে আসার পর কি একবারও মেঘের খোঁজ নিয়েছে সে? তার কাছে শুধু যে তার কেরিয়ার ছাড়া অন্য কিছু কখন গুরুত্বপূর্ণ ছিল? মেঘের প্রতি সে কখন কোনো দায়িত্ব কি পাল করছে? শুধু কি কবুল বললে স্বামী হওয়া যায়? স্ত্রীর প্রতি কি স্বামীর কোন দায়িত্ব থাকে না? স্ত্রীকে ভালোবাসা, যত্ন করারও তো স্বামীর কর্তব্য। কিন্তু আদ্রিয়ান তা কখনো পালন করেনি। সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায় আদ্রিয়ান আর জিয়া। গায়ে হলুদের অনুষ্ঠান উপলক্ষে ছাদসহ সম্পূর্ণ বাড়ি সাজানো হয়েছে। ছাদে লাল নীল অসংখ্য মরিচা বাতি জ্বলছে। আদ্রিয়ান ছাদে এসে দাঁড়ায়। তার পিছনে আসে জিয়া। আদ্রিয়ান বলে, হাসপাতালের বিষয়ে কি জরুরি কথা বলবে বলো জিয়া? প্রায় 30 মিনিট হয়ে যায় আদ্রিয়ান আর জিয়া এখনও ছাদে অবস্থান করছে। কারান আর আবিহাকে প্রায় সকলেই গায়ে হলুদ দিয়েছে। শুধু জিয়া আর আদ্রিয়ান ছাড়া অনুষ্ঠানের এক কোণায় মলিন মুখে দাঁড়িয়ে রয়েছে মেঘ। সকলে নাচ গান সহ কত আনন্দ করছে। কিন্তু মেঘের আনন্দ করছে, কিন্তু মেঘ শান্ত হয়ে মাটির দিকে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার জীবনের সবচেয়ে বড় 2টা ভুল হল
আদ্রিয়ানকে ভালোবাসা, আর অন্যটা পড়াশোনার জন্য আমেরিকায় আসা। আদ্রিয়ান আর জিয়ানকে এখন ছাদ থেকে না আসতে দেখে ফারহানা বেগম চিন্তিত হয়ে যান। সকলের গায়ে হলুদ দেওয়া শেষ, কিন্তু ওরা এখনও আসছে না। ফারহানা বেগম দেখে মেঘ দূরে দাঁড়িয়ে রয়েছে। উনি মেঘের কাছে যান। ফারহানা বেগম বলে, মেঘ, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? ফারহানা বেগমের কণ্ঠ শুনে মেঘ নিচ থেকে মাথা উঠায়, এরপর জোরপূর্বক মুখে হাসি বজায় রেখে বলে, আসলে আন্টি, মাথাটা একটু ব্যথা করছিল, আর এত মানুষের ভিড়ে দম বন্ধ হয়ে আসছিল, যার জন্য দূরে এসে একটু দাঁড়িয়ে আছি। ওহ আচ্ছা মেঘ, শুনো, তুমি একটা উপকার করবে আমার। কি উপকার আন্টি? দেখো না, আদ্রিয়ান আর জিয়া সেই কখন ছাদে গিয়েছে, কিন্তু এখন আসছে না। সবার গায়ে হলুদ দেওয়া শেষ, শুধু ওরা ছাড়া। তুমি একটু ছাদে গিয়ে আদিয়ান আর জিয়াকে ডেকে নিয়ে আসবে। ফারহানা বেগমের মুখে আদ্রিয়ান আর জিয়ার কথা শুনে মেঘের মন আবার খারাপ হয়ে যায়। মেঘের এখন নিজের উপর নিজেরই ভীষণ রাগ হচ্ছে। সে কি করে আদ্রিয়ান আর জিয়াকে একসাথে দেখবে? কিন্তু ফারহানা বেগমের মুখের উপর না, কি করে করবে। মেঘ বাধ্য হয়ে বলে, হুম আন্টি, যাচ্ছি। মেঘ মনে বিরক্তি আর কষ্ট নিয়ে, মুখে হাসি নিয়ে সিঁড়ি দিয়ে উঠে যায় ছাদের উদ্দেশ্য। ছাদে এখন আদ্রিয়ান আর জিয়া ছাড়া অন্য কোনো মানুষ নাই। মেঘ ছাদে উঠে পড়ে নিজেকে শক্ত করে, যাতে আদ্রিজান আর জিয়াকে একসাথে দেখলে তার কষ্ট না হয়। মেঘ সামনের দিকে তাকিয়ে যখন আদ্রিয়ান আর জিয়াকে ডাকতে যাবে, তখনই তার চোখ আটকে যায়। তার কণ্ঠ দিয়ে কোনো প্রকার শব্দ উচ্চারণিত হয় না। মেঘের সারা শরীর অবশ হয়ে যায়। মেঘ সামনে থাকা দৃশ্যটার দিকে অপলক তাকিয়ে থাকে। জিয়া আদ্রিয়ানকে জড়িয়ে ধরে, তার সমস্ত মুখে কিস করছে। তার চোখ, নাক, গাল, সব জায়গায় জিয়া তার ঠোঁটের ছোঁয়া দিয়ে যাচ্ছে। আর আদ্রিয়ান স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো প্রতিবাদ করছে না। মেঘ তার স্বচোখে জিয়া আর আদ্রিয়ানের এমন ঘনিষ্ঠ মুহূর্ত দেখছে। মেঘ 2 পা পিছিয়ে যায়। দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট নাই। সামনে থাকা দৃশ্যটা তার মন, অন্তর সব তছনছ করে ফেলেছে। মেঘ বোভা প্রাণীর মতো ঠাই হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের কার্নিশ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হয়। জিয়া যখন আদ্রিয়ানের সারা মুখে চুমো খেল, তখন মেঘের মনে হয়েছিল তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, তার বুকের ভিতর তীব্র যন্ত্রণা হচ্ছে। জিয়া আদ্রিয়ানের মুখে চুমু খাওয়ার পর তার ঠোঁটর দিকে অগ্রসর হয়। মেঘ আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। শরীরে থাকা বিন্দুময় শক্তি নিয়ে সে দৌড়ে ছাদ থেকে বের হয়ে গেল। রিসোর্টের বরাদ্দকৃত রুমে দৌড়ে ছুটে যায় মেঘ। তার সারা শরীর রাগে ঘৃণায় কষ্ট জ্বলে যাচ্ছে। মেঘ রুমের দরজা শব্দ করে বন্ধ করে দেয়। এরপর এগিয়ে যায় টেবিলের সাথে রাখা বিশাল আয়নার দিকে। আয়নার মধ্যে মেঘের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। মেঘ তার প্রতিবিম্বর দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এই আয়নার প্রতিবিম্বের দিকে তাকিয়ে তুই কাকে দেখছিস মেঘ? নিজকে না, তুই এই বেহা, নির্লজ্জ, ন্যাকা মেয়েকে দেখছিস, যে নিজের জীবনের 7টা বছর এমন একজনকে ভালোবেসে কাটিয়ে দিয়েছে, যে তার পরিচয় অবধি জানে না। তুই কেন 7 বছর ধরে আদ্রিয়ান রেদওয়ানকে ভালোবেসে গেলি মেঘ? কে হয় আদ্রিয়ান রেদওয়ান তোর? তোর স্বামী, যে তোকে কখন স্ত্রী পরিচয়ই দেয়নি। উনি তো বিয়েটা মানে না। স্ত্রী হিসাবে তোকে কি মানবে? তবে তুই কেন বিয়েটা মেনে 7টা বছর তার পরিচয় বাঁচতে গেলি? কেন মেঘ? কবুল তো শুধু তুই বলছিস নি, উনিও বলেছেন। যদি আদ্রিয়ান রেদওয়ান বিয়ের নিয়ম রীতি না মানে, তবে তুই কেন সব মানতে গেলি? সব দায় কি শুধু তোর একা মেঘ?
আজ ছাদে নিজ চোখে। আদ্রিয়ান আর জিয়ার ঘনিষ্ঠ মুহূর্ত দেখেছিস না তুই মেঘ? তবুও তুই কান্না করছিস কেন মেঘ? কার জন্য কান্না করছিস? কেন কান্না করছিস? তোর কি একবারও ঘৃণা জন্মায় না তার প্রতি? আদ্রিয়ান রোদয়ানকে ঘৃণা কর তুই মেঘ। জিয়া আর আদ্রিয়ানকে আর কতটা কাছাকাছি দেখলে তোর বিশ্বাস হবে যে আদ্রিয়ান তাকে ভালোবাসে? ঠিক কতটা? যদি আদ্রিয়ান আর জিয়াকে একসাথে বিছানায় দেখিস তখন তোর শিক্ষা হবে। তুই কেন বুঝিস না মেঘ যে আদ্রিয়ান জিয়াকে ভালোবাসে তোকে না? কেন বুঝিস না তুই বল কেন? আদ্রিয়ান আর তোর ডিভোর্সের আগে থেকেই হয়তো জিয়া আর তার সম্পর্ক ছিল, তখন তো তোদের ডিভোর্স হয়নি। নিয়ম অনুসারে তুই আদ্রিয়ানের স্ত্রী ছিলি তখন? কোথায় তখন তো আদ্রিয়ান জিয়ার সাথে সম্পর্ক করার আগে তোর কথা ভাবেনি। বাংলাদেশে উনি বিয়ে করেছেন, তার একজন স্ত্রী রয়েছে, কোথায় সেটা তো আদ্রিয়ান একবারও মনে করেনি। সে যদি ডিভোর্সের আগেই জিয়ার সাথে পরকীয়া করতে পারে, তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুললে পারে, তবে তুই কেন মেঘ 7টা বছর ওনার জন্য অপেক্ষা করলি? কার জন্য প্রতিনিয়ত কষ্ট পেলি? দিনের পর পর শুধু মায় একটা ছবির দিকে তাকিয়ে কাটিয়ে দিলি? তুই যখন আদ্রিয়ান রেদোয়ান ছবির দিকে তাকিয়ে সারারাত নির্ঘুম কাটিয়ে দিয়েছিস, তখন উনি অন্য কারো শরীরে সুখ খোঁজার চেষ্টা করেছে? তোর ভালোবাসার কোন মূল্য নাই ওই মানুষটার কাছে। উনি শুধু জিয়াকে ভালোবাসে, তার শরীরের ছোঁয়ায় উনি সুখ ভালোবাসা খুঁজেন। মেঘ বলে কোন নারীর অস্তিত্ব তার জীবনে নেই? তুই এই কথাটা কেন বুঝিস না মেঘ? তুই কেন এত বোকা মেঘ? যেখানে অন্য মেয়েটা পুরুষ মানুষের চেহারা দেখে, তার চাকরি টাকা পয়সা দেখে প্রেমে পড়ে, সেখানে তুই কেন এক অপরিচিত ব্যক্তিকে ভালোবাসতে গেলি? শুধু মায়ের দেয়ালে ঝুলন্ত এক ছবি দেখে তার জন্য মনের মধ্যে অনুভূতির জন্ম দিতে গেলি মেঘ কেন? তুই ভীষণ স্বার্থপর মেঘ। তুই সারা জীবন শুধু আদ্রিয়ান রেদোয়ানকে ভালোবেসে গেলি, তার জন্য এখন তোর কেরিয়ার ধ্বংস করে সারাক্ষণ তুই তার কথা ভেবে যাচ্ছিস। কিন্তু তোর ডক্টর হওয়া তোর বাবার স্বপ্ন ছিল মেঘ। ওই মৃত ব্যক্তি যিনি কবরে শুয়ে আছেন তার ইচ্ছা ছিল যে তুই বড় হয়ে ডক্টর হবি। যে মানুষটা তার মৃত্যুর আগ অবধি তোকে আগলে রেখেছে তার জন্য তুই কি করছিল? যে বড় আব্বু তোকে 7টা বছর বাবার ভালোবাসা, স্নেহ, মায়া মমতা দিয়ে নিজের মেয়ের মতো ভালোবেসেছিল, তার ভালোবাসার প্রতিদা স্বরূপ কি দিলি তুই? যদি আজ থেকে আদ্রিয়ান রেদোয়ানকে ঘৃণা করতে না পারিস, তবে তোর কেরিয়ার, তোর জীবন সব ধ্বংস হয়ে যাবে। ওই আদ্রিয়ান রেদোয়ান নামক মানুষটার জন্য তোর বাবার স্বপ্ন, তোর বড় আব্বুর ভালোবাসার কথা তুই ভুলে যেতে পারিস না মেঘ? মেঘ তার হাতে থাকা মেহেদি দিয়ে লেখা আদ্রিয়ানের নাম লেখা দেখে মেঘের রাত দ্বিগুণ বেড়ে যায়। মেঘ তার পাশে থাকা টেবিল থেকে ছুরি বের করে তার হাতের তালুয়ে 10 থেকে 12 বার আঘাত করে। মেঘের হাত থেকে রক্ত নদীর স্রোতের মতো প্রবাহিত হচ্ছে, রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে মাটিতে। কিন্তু এইটা নিয়ে মেঘের কোনো কষ্ট নাই, বরং সে পাগলের মতো শব্দ করে হাসতে থাকে। রক্তের বিন্দু বিন্দু ফোঁটা যখন হাতের শিরা বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ে, তখন মেঘের সমস্ত শরীর অবশ হয়ে যায়। ছুরির আঘাতে তার হাতের চামড়া উঠে ভিতরের থকথকে মাংস বেরিয়ে পড়ে। ঠিক তখন মেঘ মাটিতে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে লাগে। মেঘ চিৎকার করে বলে উঠে, জন্মের তোর মা মারা গেছে, 14 বছর বয়সে বাবাও মারা গেছে, যখন বিয়ে হয় তখন তোর স্বামীও তোকে ছেড়ে চলে যায়। এত কিছুর পরও তোর কেন শিক্ষা হয়নি মেঘ? তুই কেন বুঝার চেষ্টা করিস না যে তোর জীবনে সুখ নাই, তোকে কেউ ভালোবাসবে, তোর কেউ যত্ন করবে,
এমন ভাগ্য তোর না। তবুও তুই কেন আদ্রিয়ানকে নিয়ে স্বপ্ন দেখতে গেলি মেঘ? কেন কেন সব দোষ তোর মেঘ, তোর। তুই কেন এত বোকা মেঘ? কেন? যতটা ভালোবেসে 7টা বছর আদ্রিয়ান রেদওয়ানের জন্য অপেক্ষা করেছি, এখন ঠিক ততটা ঘৃণা করব। আদ্রিয়ানক নামক মানুষের অস্বস্তি জীবন থেকে মুছে দিব আমি। আদ্রিয়ান রেদওয়ান কখন জানবে না যে মেঘকে সে ছাত্রী হিসাবে পড়িয়েছে সেই তার তালাক দেওয়া বউ? কখন জানবে না ঘৃণা করি আদ্রিজান রেদওয়ানাকে। আজ এই মুহূর্ত থেকে আদ্রিয়ানক নামক মানুষের থেকে নিজের মনকে মুক্ত করলাম আমি। ছাদে যখন জিয়া আদ্রিয়ানোর ঠোঁটের দিকে অগ্রসর হবে তখন আদ্রিয়ান তাকে এক ঝটকায় তার থেকে দূরে সরিয়ে দেয়। জিয়া কিছু বলার আগেই তার গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আদ্রিয়ান। বাম গালে দেয় 3টা থাপ্পড় আর ডান গালে দেয় 4টা, প্রায় 5 মিনিটের ব্যবধানে জিয়ার গালে গুনে গুণ 7টা থাপ্পড় বসে, তাও আবার আদ্রিয়ানের শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে জিয়ার গালে থাপ্পড় দিয়েছিল। আদ্রিয়ানের হাতে থাপ্পড় খেয়ে জিয়ার গাল লাল হয়ে গেছে, তার কান সহ সম্পূর্ণ শরীর অবশ হয়ে গেছে। পুরুষ মানুষের দেহের সকল শক্তি দিয়ে যদি থাপ্পড় দেয় তবে এমন অবস্থায় হওয়ার কথা। জিয়া 2 পা পিছিয়ে যায়। আদ্রিয়ান তার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থাকে। আদ্রিয়ানের সারা শরীর রাগে জ্বলে যাচ্ছে। জিয়ার তাকে স্পর্শ কথা মনে হতেই রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। জিয়া তখন কথার মধ্যে হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে। আদ্রিয়ান তাকে নিজ থেকে দূরে সরিয়ে রাখার সর্বোত্তম চেষ্টা করে, জিয়াকে নিষেধও করে, কিন্তু জিয়া শুনে না। মেঘ দূরে দাঁড়িয়ে থাকায় তখন সে আদ্রিয়ানের নিষেধাজ্ঞা শুনতে পায় না। আদ্রিয়ান জিয়ার অসভ্যতা আর উগ্র আচরণ সহ্য করেছে শুধু জিয়ার বাবার জন্য। জিয়ার বাবার নাম ইরফান খান, যিনি পেশায় একজন ডক্টর। আদ্রিয়ান বর্তমানে যে হাসপাতালে ডক্টর হিসাবে জব করে, ইরফান সাহেব ওই হাসপাতালের মালিক। আদ্রিয়ানের বিনয়ী ব্যবহার, তার ডক্টরি পেশার প্রতি সম্মান সব দেখে ইরফান সাহেব মুগ্ধ হয়। আদ্রিয়ান যখন প্রথমবার ডক্টর হিসাবে হাসপাতালে জয়েন করেন তখন ইরফান সাহেব ছিলেন তার সিনিয়র ডক্টর। প্রায় 1.5 বছর আদ্রিয়ান ইরফান সাহেবের আন্ডারে কাজ করেছেন। বিভিন্ন অপারেশন, সার্জারি সহ সকল বিষয়ে ওনার দক্ষতা তাকে মুগ্ধ করেছে। আদ্রিয়ান তার ডক্টরি ক্যারিয়ার ইরফানের সাহেবের অবদান ছিল অসামান্য। আদ্রিয়ান ইরফান সাহেবকে ভালোবেসে গুরুর আসনে বসিয়েছে। আদ্রিয়ান যখন ইন্টার্নিং শেষ করে ডক্টর হয়েছিল তখন কার জীবনে আসে ইরফান সাহেবের বড় মেয়ে জিয়া। জিয়া তখন ইন্টার্ন হিসাবে জয়েন করেছিল হাসপাতালে এবং তার সিনিয়র ডক্টর ছিল আদ্রিয়ান। আদ্রিয়ান ডক্টর হওয়ার আগে থেকেই নারী জাতির থেকে দূরে থাকত, তবে জিয়া তার স্যারের মেয়ে ছিল আর তার ছাত্রী, তাই সে জিয়ার সাথে মাঝে মধ্যে কথা বলত, যদিও তা কাজ রিলেটেড বা জিয়ার পড়াশোনার বিষয়ে। শুরু থেকেই জিয়ার প্রতি তার কোনো ধরনের অনুভূতি ছিল না তার। কিন্তু হাসপাতালে ইন্টার্নিং করার সময় থেকে জিয়া আদ্রিয়াকে পছন্দ করত। আদ্রিয়ান কথাবার্তা, তার বক্তৃত্ব, তার ব্যবহার জিয়াকে মুগ্ধ করে। ধীরে ধীরে জিয়া আদ্রিয়ানের প্রেমে পড়ে যায়, তাকে ভালোবেসে ফেলে। জিয়া বিভিন্ন অজুহাত দিয়ে আদ্রিয়ানের কাছে আসার চেষ্টা করত, তার ভালোবাসা প্রকাশ করতে চাইত, কিন্তু আদ্রিয়ান সবসময় জিয়ার থেকে দূরে থাকত। তার ভালোবাসা নামক যন্ত্রণা থেকে মুক্তি চাইত। জিয়া যখন ইন্টার্নিং শেষ করে ডক্টর হয়ে হাসপাতালে জয়েন করে তখন থেকে তার অত্যাচার দ্বিগুণ বেড়ে যায়। সে হুটহাট করে আদ্রিয়ানের কেবিন চলে আসত, তাকে জড়িয়ে ধরত। আদ্রিয়ান তাকে 1000 বার নিষেধ করেছে, কিন্তু সে শুনেনি। জিয়ার এমন অত্যাচারে আদ্রিয়ান বিরক্ত হতো, কিন্তু সে ইরফান সাহেবকে জিয়ার কথা জানায়নি। উনি হয়তো মেয়ের এমন বেয়াদবির কথা শুনে কষ্ট পাবেন, আর জিয়ার বয়স কম।
এই বয়সের মেয়েরা সাধারণ ভালোবাসা নামক পাগলামি একটু করেই থাকে। জিয়ার সকল বেয়াদবি আদ্রিয়ান সহ্য করে নিয়েছে, কিন্তু আজ সব ধৈর্যর সীমা অতিক্রম করে ফেলেছে। আদ্রিয়ানের, জিয়া আর আদ্রিয়ান এতক্ষণ হাসপাতালের বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছিল। ইরফান সাহেব এখন হাসপাতালে খুব বেশি উপস্থিত থাকেন না, যার জন্য হাসপাতালের যাবতীয় কাজ জিয়া আর আদ্রিয়ানকে দেখতে হয়। জিয়া আর আদ্রিজান যখন কথা বলা শেষ করে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য নিচে যাবে, তখন জিয়া হঠাৎ করে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে, খুব শক্ত করে। আদ্রিয়ান জিয়ার অন্য হাত ধরে, তাকে নিজ থেকে দূরে করার চেষ্টা করে, কিন্তু জিয়া জেদ করে, আরও শক্ত করে জড়িয়ে ধরে। জিয়া এর আগেও আদ্রিয়ানাকে বহুবার জড়িয়ে ধরেছে, তাই এইবার যখন জিয়া জড়িয়ে ধরে তখন আদ্রিজান তাকে নিষেধ করে, তবে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় না। আদ্রিয়ানাকে শান্ত থাকতে দেখে জিয়া দুঃসাহসী এক কাজ করে ফেলে। সে আদ্রিয়ানকে ছেড়ে দিয়ে তার মুখে, কপাল, গালে খুব দ্রুত কিস করতে থাকে। ঘটনা এত দ্রুত আর আকস্মিক ঘটে যে আদ্রিয়ান কিছু সময়ের জন্য অবাক হয়ে যায়। জিয়া এমন কিছু করবে তা আদ্রিয়ান কল্পনা অবধি করতে পারেনি, কিন্তু যখন জিয়া তার ঠোঁটে কিস করার উদ্দেশ্য তার কাছে এগিয়ে যায়, তখনই তাকে এক ঝটকায় দূরে সরিয়ে তার গালে গুনে গুণ 7টা থাপ্পড় বসিয়ে দেয়। আদ্রিয়ানের পুরুষালী হাতের 7টা থাপ্পড় খেয়ে জিয়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, তবে তার রাগ হয় ভীষণ। জিয়া বলে, আদ্রিয়ান, চিৎকার করবে জিয়া, 7টা থাপ্পড় খেয়ে। কি তোমার শিক্ষা হয়নি? আরও খেতে চাও? তুমি কোন সাহসে আমার গালে 7টা থাপ্পড় দিলে আদ্রিয়ান? যে সাহসে তুমি আমাকে স্পর্শ করেছ, ওই সাহসে? আমাকে কিস করার সাহস কে দিয়েছে তোমাকে? আমেরিকায় হাগ করা, কিস করা নরমাল একটা বিষয়। তুমি আমার বন্ধু হও, তোমাকে আমি কিস করতেই পারি, এর জন্য কি তুমি আমাকে থাপ্পড় মারবে? অবশ্যই মারব। আমেরিকায় কি সাধারণ বিষয় তা জানার কোনো আগ্রহ নেই আমার, কিন্তু আমার শরীর বিনা অনুমতিতে স্পর্শ করা আমি একদম পছন্দ করি না। তোমাকে আর আগেও আমি নিষেধ করেছি সে আমাকে টাচ করবে না, কিন্তু তুমি শুনোনি। আজ তো তুমি সব সীমানা অতিক্রম করে ফেলছ জিয়া। ভবিষ্যতে যদি এমন সাহস দেখানোর চেষ্টা কর, তবে তোমার গালে এর চেয়ে শতগুণ জোরে যদি থাপ্পড় না বসায়, তবে আমার নাম আদ্রিয়ান রেদওয়ান না মাইন্ডিট। আদ্রিয়ান কথাটা বলে ছাদ থেকে নিচে নেমে আসে, বড় বড় পা ফেলে তার রুমে চলে যায়। জিয়া পরে কতক্ষণ ছাদে অবস্থান করেছে তা আদ্রিজান জানে না, আর জানার আগ্রহ তাই নাই। সকাল প্রায় 9টা। আজ আবিহা আর কারানের বিয়ের অনুষ্ঠান। তাদের জীবনের নতুন অধ্যায়ের সূচনা হবে আজ। দুইটি দেহ আর আত্মার মিলন হবে। বিয়ে নামক এক পবিত্র সম্পর্কে তারা আবদ্ধ হবে। কাল রাতের ছাদে ঘটে যাওয়া ঘটনা কথা মেঘ, আদ্রিয়ান আর জিয়া ছাড়া অন্য কেউ জানে না। বাড়ির সকলে তখন নিচে ড্রয়িং রুমে গায়ে হলুদের অনুষ্ঠানে ব্যস্ত ছিল। কাল বিকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে রিসোর্টের খোলা মাঠে গায়ে হলুদের অনুষ্ঠান না করে ড্রয়িং রুমে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্মীয় স্বজনের উপস্থিতি খুব বেশি ছিল না কাল। যারা এসেছিল তারা বেশিরভাগ কারানের পরিবারের পরিচিত লোক ছিল, আর আবিহার পরিবার আমেরিকায় এসেছে মায়ে 6 মাস আগে, যার জন্য এখানে তাদের খুব বেশি পরিচিত মানুষজন নেই। কাল ছাদ থেকে ফিরে এসে আদ্রিয়ান আর গায়ে হলুদের অনুষ্ঠানে যায় নাই, সারারাত রুম থেকে বের হয়নি। ফারহানা বেগম তার রুমের দরজায় এসে অনেকবার ডাক দিয়েছিল, কিন্তু আদ্রিয়ান অসুস্থতার মিথ্যা অজুহাত দিয়ে তাকে চলে যেতে বলে। ছাদে জিয়ার এমন অভদ্রতা আর বেয়াদবির পর আদ্রিয়ানের ভীষণ রাগ হচ্ছে জিয়ার উপর।
সারারাত জেগে ছিল সে। যখনই ঘুমানোর চেষ্টা করেছে তখনই জিয়ার করা নোংরা স্পর্শ, তার ঠোঁটর ছোঁয়া কথা মনে পড়েছে। আদ্রিয়ানের শরীরে রক্ত রাগে ঘৃণায় টগবগ করে গরম হয়ে উঠেছে। ছাদ থেকে ফিরে আসার পর ওয়াশরুমে গিয়ে গুনে গুনে 15 বার গোসল করেছে আদ্রিয়ান। শরীরের যে স্থানে জিয়ার ঠোঁট স্পর্শ করেছে সব জায়গায় সাবান দিয়ে বহুবার পরিষ্কার করেছে। অতিরিক্ত সাবান ব্যবহার করার কারণে আদ্রিয়ানের মুখে, ঠোঁটে, বুকে রক্ত জমার মতো লাল হয়ে গেছে। তবুও আদ্রিয়ানের রাগ এক বিন্দু পরিমাণও শান্ত হয়নি। জিয়ার নাপাক ছোঁয়ার কথা মনে পড়তেই তার সমস্ত শরীরে আগুন জ্বলে উঠে। আদ্রিয়ান ভুল করেছে কাল। জিয়ার গালে 7টা নয় বরং এর দ্বিগুণ থাপ্পড় বসিয়ে দেওয়া উচিত ছিল। সুরের আলোর ঝলমলে রোদে ঘুম ভেঙে যায় মেঘের। কাল রাতে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। সারারাত হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। রক্তে মেঝে সম্পূর্ণ লাল হয়ে গেছে। মেঘ যে অজ্ঞান হয়নি এইটাই তার ভাগ্য। মেঘ মেঝে থেকে উঠার চেষ্টা করে, ব্যর্থ হয় হাত থেকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে। তার শরীর ঠান্ডা হয়ে গেছে, সমস্ত দেহ অবশ। মেঘ প্রায় 3 বার চেষ্টার পর বিছানা ধরে ধরে একটু উঠে দাঁড়ায়। দেয়ালে ভর দিয়ে ওয়াশরুমে যায়, মুখে পানি দেয়। কাল রাতে কান্নার ফলে চোখ লাল হয়ে গেছে। এরপর রুমে ফিরে আসে। আলমারি থেকে ঔষধের বাক্স বের করে মলম লাগায়। মেঘের মুখ চোখ ভীষণ চুপসে গেছে। ব্যথার ওষুধ খেয়ে নেয়। ঘরের সব জিনিসপত্র ভেঙে চুরে গেছে, যা মেঘ ধীরে ধীরে ঠিক করে। সময় প্রায় 10টা। আদ্রিয়ান তার রুম থেকে বের হয় কারানের রুমে যাওয়ার উদ্দেশ্য। বিয়ের অনুষ্ঠানে কারান কি পরবে তা জানার জন্য। আদ্রিয়ান যখন দরজা খুলে বের হয় তখন মেঘও বের হয়। তাদের রুম পাশাপাশি থাকায় আদ্রিয়ান মেঘকে দেখে, তবে মেঘ তাকে দেখে না, খেয়ালও করে না। মেঘের সম্পূর্ণ মনোযোগ তার হাতে থাকা ফোনের দিকে। আদ্রিয়ান তার সামনে দিয়ে হেঁটে যায়। মেঘ তাকায় না। এইবার আর আদ্রিয়ানকে দেখে তার চোখে পানি জন্মায় না, তার পা স্থির হয়ে যায় না। সে রুমের দরজা খুলে আবার রুমে চলে যায় না। মেঘ সাধারণভাবে আদ্রিজানের পাশ দিয়ে হেঁটে যায়, যেন আদ্রিয়ান নয়। এইটা কোনো সাধারণ মানুষ তার কাছে। আদ্রিয়ান ও মেঘের সাথে কথা বলে না। যদিও একবার মনে হয়েছিল মেঘ তাকে ইগনোর করছে, কিন্তু মেঘের ইগনোর করাই আদ্রিয়ানের কি যায় আসে। আদ্রিয়ান মেঘের পাশ কাটিয়ে চলে যায় কারানের রুমের উদ্দেশ্য। মেঘও তার হাতে থাকা ফোন দেখতে থাকে আর সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। নিচে সকল কাজিনরা নাচের অনুশীলন করছে, বিয়ের অনুষ্ঠানে নাচ করবে বলে। তবে মেঘকে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখে তারা থমকে যায়। মেহেদি অনুষ্ঠানের মদ খাওয়ার বিষয়টা নিয়ে সবাই অনেক অনুতপ্ত। মেঘকে দেখে তারা দূরে সরে যায়। মেঘ সকলের এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। মেঘ বলে, কি হয়েছে তোমরা? আমাকে দেখে দূরে সরে গেলে কেন? নাচের অনুশীলন করবে না? মেঘ কাজিনদের কাছে এগিয়ে যায়। এরপর এই কথা বলে মেঘকে নিজ থেকে কথা বলতে দেখে সকলে বলে, সরি মেঘ, ওই দিন রাতে তোমাকে জোর করে মদ খাওয়ানোর জন্য সত্যি আমরা সরি। মেঘ এখন বুঝতে পারে সকলে তার থেকে কেন দূরে চলে গেছে। মেঘ হাসি মুখে বলে, এখানে সরি বলার কি আছে? এক বন্ধু অন্য বন্ধুর সাথে মজা করতেই পারে। সত্যি মেঘ, তুমি আমাদের মাফ করে দিয়েছ? হুম, অবশ্যই। আচ্ছা, আগের ঘটনা বাদ দাও। এখন বলো, তোমরা বিয়ের অনুষ্ঠানের জন্য কি নাচের অনুশীলন করছিলে? মেঘ, তুমিও কি নাচ করবে আমাদের সাথে? হুম, অবশ্যই করব। আমার প্রিয় বান্ধবীর বিয়ে বলে কথা। মেঘ আর কাজিনরা নাচের অনুশীলন করে। এরপর বিয়ের অনুষ্ঠানে তারা কি কি করবে সবকিছুর পরিকল্পনা করে। মেঘের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে।
যা সে সবাইকে বলে। মেঘের বুদ্ধি শুনে সকলে রাজি হয়। প্রত্যেকে মেঘের পরিকল্পনা শুনে হাসে। সকলের সাথে মেঘও খিলখিল করে হেসে ওঠে। আজ কতদিন পর মেঘে হাসছ প্রাণ খুলে আনন্দ করছে। মেঘ এখন সকল অতীত ভুলে শুধু তার কেরিয়ার আর খুশির উপর মনোযোগ দিবে। আমেরিকার এক শহরের বরাদ্দকৃত এক রিসোর্টে বিয়ে হচ্ছে দুই নবদম্পতির। একজনের নাম আবিহা আর অন্যজন কারান। বিয়ের সম্পর্ক সবচেয়ে পবিত্র আর মধুর সম্পর্ক, যার দ্বারা দুইজন নবদম্পতি তাদের নতুন জীবন শুরু করে। সারা জীবন একে অন্যর পাশে থাকার প্রতিজ্ঞা করে। সুখে দুঃখে জীবনের প্রতিটা খেয়ে তারা ছায়া হয়ে একে অন্যর পাশে থাকে। সময় প্রায় দুপুর রাত 2টো। রিসোর্টের এক রুমে সাদা শুভ্র রঙের শাড়ি পরে মাথায় অবধি ঘোমটা দিয়ে বসে আছে আবিহা। তার গলায় সাদা হীরের হার, কানে সবুজ আর গোলাপি রঙের ইয়ারিং, হাতে ডায়মন্ডের রিং। সারা শরীরে হীরা আর মুক্তার গয়না থাকলে তার নাকে রয়েছে স্বর্ণর নথ। সাধারণ সাজসজ্জায় আবিহাকে ভীষণ সুন্দর লাগছে। আবিহার ফর্সা মুখে লজ্জার রক্তিম আভা ফুটে উঠেছে, আর তার চোখে রয়েছে শত খানিক স্বপ্ন। আজ তার জীবনের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। অপরপক্ষে মেঘ তার রুমের আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। বিয়ের অনুষ্ঠানে আজ সকলে সাদা রঙের শাড়ি বা জামাকাপড় পরবে। আমেরিকার বিয়ের অনুষ্ঠানে প্রায় সকলে সাদা রঙের ড্রেস পরে থাকে, যার জন্য এই বিয়ের অনুষ্ঠানের সকলের ড্রেসিং কোড সাদা ঠিক করা হয়েছে। মেঘ সাদা রঙের এক গোল রাউন্ডের জামা পরেছে, তার মধ্যে হালকা সোনালি রঙের পুঁতি দিয়ে কাজ করা। আজ সে শাড়ি পরবে না, কারণ বিয়ের অনুষ্ঠানে তার অনেক কাজ। সকালে কাজিনদের সাথে মিলে যে দুষ্ট পরিকল্পনা করছে তা সফল করতে হবে। তাছাড়া বিয়ের অনুষ্ঠানে মেঘ আজ ডান্স করবে। যদি শাড়ির মধ্যে পা আটকে পড়ে যায় বা ভুল করে সকলের সামনে তার শাড়ির কুচি খুলে যায় তবে সর্বনাশ হয়ে যাবে। মেঘ তাই কোনো প্রকার রিস্ক নেয় না। সে শাড়ি পরা বাদ দিয়ে সাধারণ জামা পরে নেয়। মেঘ তার হাতে পরে লাল কাচের চুড়ি, পায়ে এক জোড়া রূপার নূপুর পরে, যা তার মৃত মায়ের শেষ স্মৃতি। মেঘ সাধারণ সাজসজ্জা নিজেকে মানানসই সাজায়। এরপর ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি বজায় রাখে। মেঘ রেডি হয়ে আবিহার রুমে যায়। সকালে নাচের অনুশীলন শেষে একবার আবিহার রুমে গিয়েছিল, এরপর আর যাওয়া হয়নি। আবিহাকে বউ সাজে দেখার ভীষণ আগ্রহ হল মেঘের। মেঘ আবিহার রুমে গিয়ে দেখে আবিহা মাথা নিচু করে বিছানায় বসে আছে। আত্মীয় স্বজন সকলে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। মূলত তারা নতুন বউকে দেখছে। আর কারানের বাড়ির লোকজন যেহেতু আগে থেকেই এই রিসোর্টে অবস্থান করছে, তাই অনেক মানুষ হয়েছে। মেঘ সকলের ভিড় উপেক্ষা করে আবিহার কাছে যায়। বিছানার পাশে বসে আবিহাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। নববধূ সাজে আজ আবিহাকে ভীষণ সুন্দর লাগছে। আবিহা মেঘকে দেখে বলে, মেঘ তুই এতক্ষণ কোথায় ছিলি? রুমে ছিলাম, তোর বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম। মেঘ মিষ্টি হাসি দিয়ে কথাটা বলে উঠে। আজ কতদিন পর মেঘের মুখে সেই চিরচেনা হাসি দেখছে আবিহা। বাংলাদেশে থাকতে যখন মেঘ আর সে একই ফ্ল্যাটে থাকত, তখন তারা একসাথে কত মজা করত। বাহিরে খাবার খেতে যেত, ছুটির দিন রুমে বসে টিভি দেখত। মেঘ তখন সবসময় হাসি খুশি থাকত। কিন্তু আমেরিকায় আসার পর থেকে মেঘ কেমন জানি নীরব আর মনমরা হয়ে গিয়েছিল। আবিহা মনে করেছিল মেঘ হয়তো তার পরিবার বা দেশ ছেড়ে নতুন জায়গায় এসেছে, যার জন্য তার মন খারাপ। কিছুদিন পর ঠিক হয়ে যাবে। মেঘের পরিবার বলতে সে, জামান তালুকদার আর শার্লিন বেগম, সৃষ্টি এদের জানত।
যদিও মেঘ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে মেঘ খুব একটা কথা বলেনি, তবুও আবিহার মনে হতো মেঘের জীবনে হয়তো কোনো কষ্ট আছে, যার জন্য মেঘ সবসময় লুকিয়ে লুকিয়ে কান্না করত, কষ্ট পেত। মেঘকে আজ হাসি খুশি দেখে আবিহা শান্তি পায়। হঠাৎ নিচে মানুষের হড্ডগোল শোনা যায়। সকলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠে, বর এসেছে, বর এসেছে, আবিহা আপুর বর এসেছে। বর মানে কারান এসেছে। যদিও কারান আর আবিহার বিয়ে একই রিসোর্টে হচ্ছে, তবে কারানের মা ফারহানা বেগম বলেছে কারান আজ তার বাড়ি থেকে বর সেজে বিয়ের অনুষ্ঠানে আসবে, কিন্তু আত্মীয় স্বজন আর বাসায় যায়নি। তারা রিসোর্টে থাকে, যেহেতু এখানে বিয়ে হবে। কারান আর আদ্রিয়ান সকাল 11টার দিকে তাদের বাসায় চলে যায়। কারানের পরিবারের নিয়মন অনুসারে বর তার নিজ বাসা থেকে গাড়ি করে বের হয় বউ আনতে, যেহেতু পারিবারিক নিয়ম। আর ফারহানা বেগমের আদেশ, তাই আর কেউ মানা করেনি। বর এসেছে কথাটা শুনে আবিহার ঘরে থাকা আত্মীয় স্বজন সকলে নিচে চলে যায়। ঘর এখন সম্পূর্ণ ফাঁকা। মেঘ আর আবিহা ছাড়া অন্য কোনো ব্যক্তি উপস্থিত নাই। আবিহা মেঘকে কিছু বলার উদ্দেশ্য তার দিকে তাকায়। হঠাৎ আবিহার চোখ যায় মেঘের হাতে কাটা স্থানের দিকে, যেখানেও ব্যান্ডেজ করা। আবিহা বিচলিত কণ্ঠে বলে উঠে, মেঘ, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? মেঘ তার হাতের দিকে তাকায়। কালকে রাতের ঘটনার কথা মেঘের মনে পড়ে, সাথে সাথে তার চোখে মুখে থাকা হাসি বিলীন হয়ে যায়। মেঘ সত্যি কথা বলতে পারবে না আবিহাকে, তাই মিথ্যা অজুহাত দিয়ে বলে উঠে, কাল রাতে হঠাৎ করে ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। ওয়াশরুমের দরজার চিপায় হাত চলে যায়, জন্য সামান্য একটু কেটে গিয়েছে। আবিহা মেঘের কেটে যাওয়া হাত আলতো হাতে ধরে বলে, তোর নিশ্চয়ই অনেক ব্যথা লেগেছে মেঘ। শরীরের ব্যথা সকলে দেখতে পায়, কিন্তু মনের ক্ষত না। মেঘের মনে যে ব্যথায় প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে তা শুধু মেঘ অনুভব করে। মেঘ দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠে, কিছু কিছু আঘাত সবসময় কষ্ট আর ব্যথা দেয় না। জীবনে আঘাত পাওয়া খুব জরুরি। যখন কষ্ট, দুঃখে, ব্যথায় মানুষের দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ ঘুরে দাঁড়ায়, মনের সকল বাধা বিপত্তির সাথে একাই লড়াই করে, আবার একাই নতুন জীবন শুরু করে। মেঘের কথা আবিহা বুঝতে পারে না, তার বুঝার কথাও না। আবিহা শুধু মেঘকে সান্ত্বনা দেয়, যাতে সে তার মনে কোনো দুঃখ, কষ্ট লুকিয়ে না রাখে। যদি কোনো কষ্ট থাকে, তবে যেন তার সাথে শেয়ার করে। কিন্তু মেঘ মুখে ফুটে কিছুই বলে না। সে মিষ্টি হাসি দিয়ে বুঝায় তার মনে কোনো কষ্ট নাই। মেঘ আর আবিহার কথার মাঝে নিচ থেকে সকল কাজিনরা মেঘকে ডাকতে থাকে, বর এসেছে, মেঘকে যেতে হবে। সকালে যা পরিকল্পনা করেছে তা সফল করতে হবে। মেঘ আবিহার রুম থেকে বের হয়ে নিচে চলে যায়। রিসোর্টের গেইটের সামনে দাঁড়িয়ে রয়েছে কারান আর আদ্রিয়ান সহ আরও বন্ধু বান্ধব। আবিহার মা তৃপ্তি বেগম তাদের গাড়ি থেকে মিষ্টি আর আংটি দিয়ে নামায়। কারান আর আদ্রিয়ান একই গাড়িতে রয়েছে। তারা একসাথে নামে। কারান গাড়ি থেকে নেমে গেইট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে, তখন আবিহার কাজিনরা তাদের আটকে দেয়। আরে কারান ভাই, কোথায় যাচ্ছেন? কারান যেহেতু কাজিনদের আগে থেকেই চিনে, আর তাদের সাথে সে যথেষ্ট ফ্রি, তাই কারান বলে, বিয়ে করতে এসেছি, বউয়ের কাছে যাচ্ছি। কারান বেহায়ার মতো বলে উঠে কথাটা। কাজনীরা সকলে হেসে উঠে। কাজিনরা বলে, বউয়ের কাছে অবশ্যই যাবেন, কিন্তু তার আগে পকেট থেকে সামান্য 5 লাখ টাকা বের করে দিবেন। 5 লাখ টাকা? আর 5 লাখ টাকাকে সামান্য বলতো তোমরা? জি কারান ভাই,
অতি সামান্য টাকা ৫ লাখ টাকার চেয়ে ১ টাকা কম হলেও এই গেট খোলা হবে না। না আপনি বিয়ের আসরে যেতে পারবেন। ৫ লাখ টাকায় কতটা শূন্য থাকে তোমরা তা জানো? এত টাকা আমি দিতে পারবো না। তবে আজ আপনার বিয়ে করাও হবে না, কারণ ভাইয়া সকলের ভিড়ে পিছন থেকে একজন কথাটা বলে উঠে। সব কাজিনরা সামনে থেকে সরে যায়। মেঘ পিছন থেকে বের হয়ে আসে। কারণ মেঘকে দেখে অবাক হয়ে বলে, মেঘ তুমি? ও আমি? ও মানে? আজ আমার বান্ধবীর বিয়ে, আর আমি গেট ধরব না? তাড়াতাড়ি ৫ লাখ টাকা দেন, না হলে কিন্তু আপনার আজ বিয়ে করা হবে না। মেঘের কথা শুনে কারণ বলে, মেঘ ৫ লাখ টাকা দিলে আমার কাছে ১ টাকাও থাকবে না। বিয়ের পর তোমার বান্ধবীকে কি খাওয়াব বলো? পরে আবিহা আর আমাকে না খেয়ে থাকতে হবে। ও আমার গরিব কারণ ভাই। আচ্ছা আপনাকে ৫ লাখ টাকা দিতে হবে না, একটু ৬ লাখ টাকায় দেন। ৫ লাখ টাকার চেয়ে ৬ লাখ কম? অবশ্যই কম। আপনি যদি এখন টাকা না দেন তবে এই রকম করে আরও কমতে থাকবে, যেমন ৬ লাখ থেকে ৭ লাখ, এরপর ৮ লাখ, ৯ লাখ। কারণ আর মেঘ সহ সকলের কথায় আদ্রিয়ান ভীষণ বিরক্ত বোধ করছে। মেঘ মনে হয় আদ্রিয়ানের বিরক্তি মাখা মুখে দেখে নাই। অবশ্য তার দেখার ইচ্ছাও নাই। সে তার হাসি, আনন্দে, মজায় ব্যস্ত। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলে, কারণ যত টাকা চাইছে তা দিয়ে দে। মামার ব্যবসা থেকে কোটি কোটি টাকা আসে। ওরা তো মাই ৫ লাখ টাকায় চেয়েছে। এমন কিপটামি করছিস কেন? আদ্রিয়ানের কথা শুনে কারণ বলে, এই আদ্রিয়ান তুই কি আমার ভাই না শ্যাও? বিয়ের গেইটে কোথায় বরের বন্ধুরা ঝগড়া করে টাকা কমায়, আর তুই টাকা দেওয়ার কথা বলছিস? কারণ তোর এইসব বকবকে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। দয়া করে টাকা দে, না হয় গেইট খুলে আমাকে ভিতরে যেতে দে। আদ্রিয়ান তুই না আসলে একটা বুইড়া খাটাস। রস কস সিঙ্গারা বুলবুলি, তোর মধ্যে কিছুই নাই। কারণ আর উপায় না পেয়ে পকেট থেকে টাকা বের করে মেঘ সহ সকল কাজিনদের দেয়। এরপর তারা গেট খুলে বরকে ভিতরে নিয়ে যায়। মেঘ আদ্রিয়ানের দিকে ফিরেও তাকায় না। তার মনে আর ইচ্ছাও জাগে না। আদ্রিয়ান ও মেঘকে এত মনোযোগ দিয়ে দেখে না। বিয়ে বাড়ির সকলে খাওয়া দাওয়া শুরু করে। মেঘ তার সাথীরা বরের জন্য খাবার নিয়ে যায়। বিয়ে বাড়ির সকল অনুষ্ঠান সাধারণ বাঙালি নিয়মে হবে। কারণ সহ সকল বন্ধুদের হাত ধোয়ার জন্য মেঘ সহ সকলে তাদের হাত বাড়িয়ে দেয়। ভাগ্যক্রমে আদ্রিয়ান যখন হাত বাড়িয়ে দেয় তখন মেঘ বেখায়ালিভাবে তার হাত ধরে। মেঘ যখন বুঝতে পারে এইটা আদ্রিয়ান, তখন সে হাত ছেড়ে দিতে চাই, কিন্তু পরক্ষণে আবার হাত ধরে। কারণ আদ্রিয়ান এখন শুধু তার বন্ধুর দেবর, অন্য কিছু না। মেঘ সযত্নে আদ্রিয়ানের হাত ধুইয়ে দেয়, যেমন অন্যরা করে। মেঘের চোখে পানি জমে না, তার মনে কষ্ট বা ভালো লাগার অনুভূতি তৈরি হয় না। সে সাধারণভাবে সবকিছু করে যেন আদ্রিয়ান তার কেউ হয় না। সময় তখন বিকাল ভোর ৪টে। কারণ বর সেজে বসে আছে স্টেজে, তার আশেপাশে তার বন্ধু আর আদ্রিয়ান উপস্থিত রয়েছে। ফারহানা বেগম বিয়ের অনুষ্ঠানে আসেননি। ছেলের বিয়ের দিন মা যায় না, এইটাই নিয়ম। যদিও আমেরিকায় এই নিয়ম কেউ মানে না। বাড়ির সিঁড়ি দিয়ে বধূ সাজে আবিহা নিচে নেমে আসে। তার মাথায় উড়োনা, যা মেঘ সহ অন্য কাজনীরা ধরে রেখেছে। বিয়ে বাড়ির সকলে সিঁড়ির দিকে তাকায়। মেঘ সহ সকল কাজনীরা আবিহাকে নিচে নিয়ে আসে। কারণ আবিহাকে বউ সাজে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কি সুন্দর লাগছে তার বউ পরীকে। কারণ যেন চোখ সরাতে পারছে না আবিহার স্টেজ আসার।
সম্পূর্ণ রাস্তায় ফুলের পাপড়ি বিছিয়ে দেওয়া হয়েছে। আবিহা স্টেজে বসে থাকা বর সেজে থাকা কারানকে দেখে কারান তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। দেখে আবিহা লজ্জামিশ্রিত হাসি দেয়। মেঘ শুধু তাকিয়ে থাকে আবিহার দিকে। ভালোবাসার মানুষের সাথে যখন বিয়ে হয় তখন মানুষ কতটা হাসি খুশি থাকে, তবে পূর্ণতা যে সব সময় প্রেমের বিয়ের মধ্যেই আসবে তা কিন্তু ভুল। পারিবারিকভাবে ও বিয়ে হলে মানুষ সুখী হতে পারে। প্রতিটা মানুষ তার জীবনে উত্তম একজন জীবনসঙ্গীকে চাই, যে মানুষটা শুধু তার হবে, একান্ত ব্যক্তিগত তার। আবিহাকে স্টেজে নিয়ে যাওয়া হয়। কারানের পাশে বসায় আবিহাকে। আবিহা মাথা নিচু করে বসে আছে। সকল কাজিনরা ছবি তুলছে, ভিডিও করছে। কারান আবিহার সামান্য কাছে যায়। এরপর ধীরে ধীরে বলে ওঠে, ইস, আজ আমার বউকে দেখতে কত সুন্দর লাগছে। বউ এত সুন্দর হয়ও না, আমার তো নজর লেগে যাবে। কারানের কথা শুনে আবিহার লজ্জার পরিমাণ দ্বিগুণ হয়ে যায়। সে মাথা আরও নিচু করে ফেলে। কারান শব্দ করে হেসে ওঠে। একটু পর কাজী আসে। বিয়ের স্টেজে পাশাপাশি বসে থাকা বরবউয়ের সম্মতি নিয়ে বিয়ে পড়ানো শুরু করে দেয়। কাজী প্রথমে আবিহাকে জিজ্ঞেস করে, আবিহা মা, তুমি কি কারান চৌধুরীকে বিয়ে করতে রাজি আছো? রাজি থাকলে বলো কবুল। আবিহা নিচু কণ্ঠে বলে উঠে, কবুল, কবুল, কবুল। ওয়েট, কবুল বলার সময় যে আমি লেখিকা। আবিহার জায়গায় কবুল বললাম, তবে কি আমার বিয়ে হয়ে গেছে? কিন্তু আমার জামাই কয়? কাজী আবার কারানকে জিজ্ঞেস করে, কারান, তুমি কি আবিহাকে বিয়ে করতে রাজি আছে? জি, আমি রাজি। কবুল, কবুল, কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হয়েছে। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। আবিহার কবুল বলার সময় মেঘ একবার তাকায় আদ্রিয়ানের দিকে। 14 বছর বয়সে সে ও এই মানুষটার জন্য কবুল বলেছিল, তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছিল। কিন্তু 7 বছর পর ওই মানুষটা তার জন্য ডিভোর্স পেপারে সাইন করেছে। তার মুখ দিয়ে তালাক শব্দটা উচ্চারণ করেছে, অন্য নারীর সাথে সম্পর্ক করে। তার প্রতি সত্যি মনে কোনো মায়া বা ভালোবাসা রাখা উচিত? মেঘ এত বোকা না যে মানুষ তার না তার ভালোবাসার লোভ করবে। মেঘ ঘৃণায় তার দৃষ্টি সরিয়ে নেয়। এরপর আবার বিয়ের অনুষ্ঠানের উপর মনোযোগ দেয়। বিয়ে শেষ হবার পর রিসোর্টের মাঠে গান বেজে ওঠে। সকল কাজনীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নাচ শুরু করে দেয়। মেঘের গান শুনে মনে তার নাচের কথা। মেঘ তাড়াতাড়ি করে নিচে চলে যায়। এরপর গানের তালে তালে ডান্স করতে থাকে। মিউজিক বেজে উঠে। এই দিল চলেগা अब ना कोई बहाना, गोरी को होगा अब साजन के घर जाना, माथे की बिंदिया क्या बोले है सन 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 सन, साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी जी। মেঘ আর কাজিনদের সাথে সকল আত্মীয় স্বজনও যোগ দেয় নাচে। মেঘ, কারান আর আবিহাকে স্টেজ থেকে নিচে মাঠে নিয়ে আসে। কারান আদ্রিয়ানকে নাচার জন্য আসতে বলে, কিন্তু আদ্রিয়ান নিষেধ করে দেয়। পরে কারান জোর করে তাকে মাঠে নিয়ে আসে। মেঘ সহ সকলে নাচতে থাকে। আদ্রিয়ান ও ডান্স করে। মেঘ আবিহার সাথে ডান্স করে। যখন অপর পাশে ফিরে তখন তার সাথে দেখা হয় আদ্রিয়ানের, যে তার সামনে দাঁড়িয়ে ছিল। মেঘ কিছুক্ষণের জন্য থমকায়। এরপর সে আদ্রিয়ানের থেকে দূরে চলে যায়। অন্য কাজিনদের সাথে নাচতে থাকে। মেঘের এমন ব্যবহার আদ্রিয়ানের কাছে অদ্ভুত লাগে, তবে সে কিছু বলে না। তার কি যায় আসে মেঘের ইগনোরে। মেঘ মনের আনন্দে সকলের সাথে ডান্স করতে থাকে। ফাইনালি আবিহা আর কারানের বিয়ে সম্পন্ন হয়। রাত প্রায় 10:30।
বিয়ে বাড়ির সকল কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আদ্রিয়ান তার রুমে বসেছিল। তার ঘুম আসছে না, ভীষণ মাথা ব্যথা করছে, গরম গরম এক কাপ কফি ছাড়া। মাথা ব্যথা আর ক্লান্তি কিছুই দূর হবে না। আদ্রিয়ান তার রুম থেকে বের হয়, সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। বাড়ির ড্রয়িং রুম জুড়ে এখন পিনপিন নীরবতা। সকল আত্মীয় স্বজন ভীষণ ক্লান্ত, যার জন্য প্রত্যেকে রুমে বসে বিশ্রাম নিচ্ছে। শুধু কয়েকজন কাজের লোক ছাড়া অন্য কারও উপস্থিতি নাই। আদ্রিয়ান রান্নাঘরে যায়। উপস্থিত একজন কাজের মহিলাকে বলে, আমার মাথা ভীষণ ব্যথা করছে, এক কাপ কফি বানিয়ে দাও। ওকে স্যার। স্যার, আপনি কি কফি এখানে খাবেন? না, আমার রুমে পাঠিয়ে দিও। ওকে স্যার। আদ্রিয়ান আর কথা বাড়ায় না, বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। তবে আদ্রিয়ান তার রুমে না গিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। রুমে যেতে ইচ্ছা করছে না তার, আর ঘুমও আসছে না এখন। অন্যদিকে আবিহার রুমের দরজার বাহিরে উকি ঝুঁকি দিচ্ছে মেঘ। তার শরীর বড় চাদর দিয়ে মোড়ানো, চোখ মুখ ছাড়া শরীরের অন্য অংশ দেখা যাচ্ছে না। মেঘের পোশাক আর তার উকি মারা দেখে যে কোনো মানুষ তাকে চোর মনে করবে। আদ্রিয়ান যখন ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবে তখন হঠাৎ তার চোখ যায় মেঘের উপর। দূর হতে মেঘের মুখ দেখা যাচ্ছে না, তাছাড়া মেঘ পিছনের থেকে ঘুরে দাঁড়িয়েছিল। তার পরনের সাদা চাদর। রাতের বেলা অন্ধকারে এমন চাদর গায়ে দিয়ে আবিহার রুমের মধ্যে উকি ঝুঁকি কে দিচ্ছে? আদ্রিয়ানের সন্দেহ হয়, কোথাও চোর নয় তো? চুরি করার জন্য রুমের বাহিরে এমন করে দাঁড়িয়ে আছে। কিন্তু আমেরিকা এত বড় বিলাসবহুল রিসোর্টে চুরি করার সাহস কে দেখাবে? তবুও আদ্রিয়ান মনের সন্দেহ দূর করার জন্য ধীর পায়ে হেঁটে যায় সেই দিকে। আজ আবিহা আর কারানের বাসর পর। বিয়ের পর আজ প্রথম তারা এক রুমে থাকবে। কারান এখন ও রুমে আসেনি। সে বন্ধুদের সাথে নিচে কথা বলছে। আবিহার রুমের ভিতরে বসে আছে। সকল কাজনীরা সকালে করা দুষ্ট পরিকল্পনা অনুসারে তারা কাজ করছে, আর মেঘ দরজার বাহিরে পাহারা দিচ্ছে। কখন কারান আসবে? আদ্রিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে মেঘের পিছনে দাঁড়ায়। মেঘ আদ্রিয়ানের উপস্থিতি টের পায় না। সে যখন পিছনে ঘুরে কারান এসেছে কি না দেখতে যাবে তখন হঠাৎ করে ধাক্কা খায় আদ্রিয়ানের বলিষ্ঠ বুকের সাথে। মেঘ মাথায় কিছুটা ব্যথা পায়। সে মাথায় ব্যথা পাওয়া স্থানে হাত দিয়ে মেঘ তার মাথা একটু উপরে তুলে সামনে থাকা মানুষটার মুখের দিকে তাকায়। মেঘের থেকে অল্প দূরত্বে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। মেঘ আদ্রিয়ানকে দেখার সাথে সাথেই তার থেকে দূরে সরে যায়। কিন্তু আদ্রিয়ান মেঘকে দূরে যাওয়ার আগেই মেঘের হাত শক্ত করে ধরে ফেলে। আদ্রিয়ান বলে, মেঘ, তুমি এত রাতে এখানে কি করছো? তাও আবার এমন চাদর মুড়ি দিয়ে, আর চোরের মতো এমন ঘরের ভিতর উকি দিচ্ছ কেন? আদ্রিয়ানের কথার কি উত্তর দিবে এখন মেঘ? যদি মেঘ তার শয়তানি পরিকল্পনার কথা আদ্রিয়ানকে বলে, তবে নিশ্চয়ই কাজিনদের মতো তাকে ও রিসোর্টের বাহিরে কান ধরে দাঁড় করিয়ে রাখবে, সাথে উঠবসও করাবে। না না, মেঘ এই শীতের রাতে কান ধরে দাঁড়িয়ে উঠবস করতে পারবে না। আর রিসোর্টে এখন শত শত মানুষ রয়েছে। যদি কেউ মেঘকে উঠবস করতে দেখে নেয় তবে তার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মেঘকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিয়ান ধমকের সুরে বলে উঠে, কি হলো মেঘ, কথা বলছো না কেন? তুমি এত রাতে এখানে কি করছো? আদ্রিয়ানের থক শুনে মেঘ থতমত খেয়ে যায়। সে দ্রুত তার মনের মধ্যে মিথ্যা অজুহাত সাজায়। এরপর সামান্য ভয়ার্ত কণ্ঠে বলে উঠে, আদ্রিয়ান স্যার, আমি আসলে আবিহার সাথে দেখা করতে এসেছি। আবিহা তো রুমে আছে।
রুমের ভিতরে না গিয়ে বাহিরে এমন চোরের মতো উকি ঝুঁকি দিচ্ছ কেন? চোরের মতো উকি দিব কেন? আসলে আজকে তো আবিহা আর কারান ভাইয়ের বাসর রাত, তাই একটু দেখার চেষ্টা করছিলাম। পড়াশোনা বাদ দিয়ে অন্যর বাসর দেখার চেষ্টা করছিলে তুমি মেঘ? পরশু দিন থেকে তোমার মেডিকেলের ক্লাস শুরু হয়ে যাবে। এখন যদি পড়াশোনা না করো তবে সিলেবাস কি করে শেষ করবে? ডক্টর হওয়া কি এত সহজ? এইসব শয়তানি বাদ দিয়ে রুমে গিয়ে পড়াশোনা করো, যাও রুমে। হঠাৎ রুমের মধ্যে আদ্রিয়ানের উপস্থিতি দেখে কাজিনরা সকলে ভয় পেয়ে যায়। আদ্রিয়ানকে প্রত্যয়কে ভয় পায়। কাজিনরা ভয়ে থতমত খেয়ে বলে, আদ্রিয়ান ভাইয়া তুমি? মেঘ, তুই আদ্রিয়ান ভাইকে কেন নিয়ে এসেছিস? আরে আর কোনো উপায় ছিল না আমার। এখন সকলে তাড়াতাড়ি লুকিয়ে পড়, কারান ভাই আসছে। মেঘের কথা শুনে সকল কাজিনরা দ্রুত লুকিয়ে পড়ে মেঘ আদ্রিয়ানের হাত ধরে তাকে দেয়ালের সাথে ঝুলন্ত পর্দার আড়ালে নিয়ে যায়। আদ্রিয়ান মেঘের হাতের বন্ধন থেকে তার হাত ছাড়িয়ে নেয়। এরপর রাগী কণ্ঠে বলে ওঠে, মেঘ, কি করছো তুমি এইসব? আর পর্দার আড়ালে লুকিয়ে কি করবে তুমি? আদ্রিয়ানের রাগী কণ্ঠ শুনে মেঘ বলে, আদ্রিয়ান স্যার, বকা পড়ে দিয়েন, এখন একটু চুপ করে থাকেন, না হলে আমার সকল পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। পরিকল্পনা নষ্ট হয়ে যাবে মানে? কিসের পরিকল্পনা? মেঘ আদ্রিয়ানকে কিছু বলতে যাবে, তার আগেই দরজা খোলার শব্দ হয়। মেঘ বুঝতে পারে নিশ্চয়ই কারান এসে পড়েছে। আদ্রিয়ান যদি এখন কোনো কথা বলে তবে সব শেষ। মেঘ তাই দ্রুত আদ্রিয়ানের মুখ চেপে ধরে। মেঘের এমন কাণ্ডে আদ্রিয়ান অবাক হয়ে যায়। পুষ্প সজ্জিত বিছানায় বসে আছে আবিহা। মাথায় তার ঘোমটা দেওয়া, ঘোমটার আড়ালে ঢাকা পড়েছে লাজুক রাঙা রূপবতী নতুন বউ। তার মনকে শত ভয় আর সংকোচ ঘিরে রেখেছে। ভয়ে তার সারা শরীর আর্ষ্ট হয়ে গেছে। হাত পায়ে মৃদু কাঁপন ধরেছে। জীবনে প্রথমবার কোনো পুরুষের সাথে সে এক রুমে থাকবে, যদিও এই পুরুষ তার জন্য বৈধ, তার স্বামী, তবুও অষ্টাদশী কিশোরীর ন্যায় তার মন জুড়ে অজানা ভয় কাজ করছে। কারান রুমে এসে দেখে বিছানা জুড়ে বসে আছে আবিহা। কারান তার উপস্থিতি বুঝতে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। দরজায় শব্দ শুনে আবিহার শরীর মৃদু কেঁপে ওঠে। তার সমস্ত শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। কারান ধীরে ধীরে এগিয়ে আসে বিছানার কাছে। এরপর বিছানায় এসে আবিহার কাছে বসে যায়। কারান নিজেও কিছুটা নার্ভাস ফিল করছে। কারান আবিহার কাছে গিয়ে ধীরে ধীরে ওর ঘোমটা সরিয়ে দেয়। এরপর ওর থুতনির ওর আলতো করে ধরে তার মুখ উঁচু করে করে বলে উঠে, মাশা আল্লাহ। আবিহা আর কারানের রোমান্টিক দৃশ্য খাটের নিচ থেকে পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখে যাচ্ছে সকল কাজিনরা। তারা কুটকুটি হাসছে। অন্যদিকে মেঘ পর্দার আড়ালে লুকিয়ে আছে। তার সাথে রয়েছে আদ্রিয়ান। মেঘের আঙ্গুল আদ্রিয়ানের ঠোঁটে অবস্থান করছে। বাহিরে জানালা দিয়ে মৃদু বাতাস বয়ে যাচ্ছে। আদ্রিয়ানের ঠোঁটে মেঘের আঙ্গুলের ছোঁয়া লাগছে। মেঘ আর আদ্রিয়ান একে অপরের দিকে তাকিয়ে দেখে আদ্রিয়ান সামান্য ঢুক গিলে এই মেয়েটা তার কাছে আসলে সে এলোমেলো হয়ে যায়। মেঘ আদ্রিয়ানের চোখের দিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারে না। খুব দ্রুত তার চোখ সরিয়ে নেয়। তার আঙ্গুল ও ঠোঁট থেকে নিচে নামিয়ে নেয়। আদ্রিয়ান ও কিছুটা স্বাভাবিক হয়। মেঘ আদ্রিয়ানের দিক থেকে ঘুরে সামনে আবিহা আর কারানের বাসর ঘরের দিকে তাকায়। কারান আবিহার থুতনি তুলে তখন মুখটা স্পষ্ট করে দেখতে যাবে, তখন মেঘ দূর থেকে আবিহাকে ইশারা দেয়। আবিহা কান্না শুরু করে দেয়। হঠাৎ করে আবিহার কান্না শুনে কারান অবাক হয়ে বলে, কি হয়েছে আবিহা? তুমি কান্না করছো কেন? কারান, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমি আকাশকে ভালোবাসি।
তার সাথে সারা জীবন থাকতে চাই। আবিহার মুখে আকাশ নাম শুনে কারান অবাক হয়ে বলে, এই আকাশকে? আর তুমি ওকে ভালোবাসে মানে? আকাশ আমার প্রেমিক হয় কারান? তবে আমি কে? তুমি আমার স্বামী হও, কিন্তু আমি আকাশকে ভালোবাসি। ওকে ছাড়া বাঁচব না। আকাশ তুমি কোথায়? আবিহার এমন কথা শুনে কারানের মাথায় আকাশ ভেঙে পড়ে। এই বাসর রাত নিয়ে সে কত স্বপ্ন দেখেছিল, আর এখন তার বউ অন্য একজনকে ভালোবাসে। কারানের ইচ্ছা করছে কচু গাছের সাথে ফাঁস টানিয়ে মারা যেতে। অন্যদিকে কারানের এমন বেচারা মুখ দেখে মেঘ সহ সকল কাজিনরা হাসতে হাসতে শেষ। আবিহার মুখে আকাশ নাম শুনে আদ্রিয়ান প্রথমে অবাক হয়। আবিহা অন্য একজনকে ভালোবাসে? কথাটা বিশ্বাস হয় না তার। পরে যখন মেঘের শয়তানি হাসি দেখে তখন বুঝতে পারে নিশ্চয়ই এইসব এদের কাজ। তবে আদ্রিয়ানের কাছে বিষয়টা খারাপ লাগে না। কারান বিয়ে করার জন্য খুব পাগলামি করছিল। ওর একটু শিক্ষা হওয়া উচিত। আদ্রিয়ান ও পর্দার ফাঁক দিয়ে কারান আর আবিহার কাণ্ড দেখতে থাকে। সত্যি কারানকে দেখে এখন ভীষণ ফানি লাগছে বেচারা। আবিহা আরও বলে যে সে আকাশকে অনেক ভালোবাসে, তার সাথে সংসার করতে চাই। কারানকে অনুরোধ করে আকাশের কাছে তাকে দিয়ে আসকে। কারান বেচারা আবিহার কথা শুনে প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা। রিসোর্টের বাহিরে গাড়ি থেকে নামে জিয়া। সে আজ বিয়ের অনুষ্ঠানে আসেনি। তার মূল কারণ সে আদ্রিয়ানের উপর রাগ করছে। জিয়ার গালে যে 7টা থাপ্পড় পড়েছে তা সে ভুলে যায়নি। জিয়া তার প্রতিশোধ নিবে, অবশ্যই নিবে। আদ্রিয়ান শুধু তার জেদ হোক বা ভালোবাসা, আদ্রিয়ানকে তার চাই। কিন্তু আদ্রিয়ানকে সে জোর করে নিজের করতে পারবে না। তার জন্য আগে আদ্রিয়ানের কাছে কালকের ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। এরপর ধীরে ধীরে আদ্রিয়ানের কাছে একটু একটু করে যেতে হবে। তাকে ভালোবাসার মায়ে জোড়াতে হবে। জিয়া আদ্রিয়ানাকে এমন ভাবে তার ভালোবাসার মায়ে জোড়াবে। আদ্রিয়ান চাইলেও সেখান থেকে বের হতে পারে না। অসম্ভব। রাতের আকাশে মিটমিট করে জ্বলছে তারা। হালকা শীতের আগমন ঘটেছে। শীতের তীব্রতা উপলব্ধি করাতে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে। মেঘ আর আদ্রিয়ান এখন একে অপরের খুব নিকটে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে দূরত্ব মায়ে কয়েক হাত। জানালা দিয়ে ঠান্ডা বাতাস রুমের ভিতরে প্রবেশ করে। পর্দার আড়ালে লুকিয়ে থাকা মেঘের চুল স্পর্শ করে মৃদু বাতাসে। মেঘের খোলা চুল হালকা উড়ছে। মেঘের উড়ন্ত এলোকেশি কিছু চুল আটকে যায় আদ্রিয়ানের শার্টের বোতামে। যেহেতু আদ্রিয়ান তার পিছনে দাঁড়িয়েছিল, মেঘ খেয়াল করল না সেটা। ওর মনোযোগ এখন সম্পূর্ণ সামনের দিকে। আদ্রিয়ানও হয়তো লক্ষ্য করেনি। তারা এখন কারান আর আবিহার খুনসুটি দেখতে ব্যস্ত। কারান এখন বাচ্চাদের ন্যায় কাঁদো কাঁদে মুখ নিয়ে বসে আছে। তার মুখ দেখে মনে হবে সে হয়তো কান্না করে দিবে। আবিহা এখন আকাশের প্রশংসা করে যাচ্ছে, যা শুনে কারানের এমন অবস্থা। কারানের মুখশ্রীর দিকে তাকিয়ে আবিহার ভীষণ মায়া হয়, তবে ওর হাসিও পায়। কিন্তু আবিহার তার ঠোঁটে হাসি ফুটে ওঠে না, বরং সে আনমনে হেসে ওঠে, যা কারান দেখতে পায় না। বেচারা কারান বিয়ে, বউ, বাসর সবকিছু নিয়ে তার কত স্বপ্ন ছিল। বাসর রাত নিয়ে কারান কত পরিকল্পনা করে রেখেছিল। কিন্তু এখন সব শেষ। তার বউ অন্য কাউকে ভালোবাসে, তাকে না। কথাটা ভেবেই কারানের কষ্ট হচ্ছে। পারিবারিকভাবে বিয়ে হলেও খুব অল্প সময়ের মধ্যে আবিহাকে সে ভালোবেসে ফেলেছে, তার প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু এখন আবিহা বলছে তাকে ডিভোর্স দিয়ে আকাশের কাছে তাকে ফিরত দিয়ে আসতে। কিন্তু কারান কি করে আবিহাকে ছাড়া থাকবে? তার বউকে অন্য পুরুষের কাছে রেখে আসবে? এই কথা ভাবতে কারানের কষ্ট হচ্ছে। তার এখন কান্না করতে ইচ্ছা করছে। আদ্রিয়ান যে মেঘের পিছনে দাঁড়িয়ে আছে তা মেঘ জানত না।
মেঘ যখন সামনের দিক থেকে দৃষ্টি সরিয়ে পিছনের দিকে ঘুরতে যাবে তখন তার চুলে জোরে টান লাগে। মেঘ ব্যথায় আত্মানাদ করে উঠে। আদ্রিয়ান মেঘের ব্যথাতুর কণ্ঠ শুনে মেঘের দিকে ফিরে তাকায়। মেঘ তার চুল হাত দিয়ে ধরে রেখেছে। আদ্রিয়ান প্রশ্ন করে, কি হয়েছে মেঘ? মেঘ তার চুল ধরে আদ্রিয়ানের পরনে থাকা শার্টের বোতামের দিকে দেখায়। আদ্রিয়ান মেঘের দৃষ্টি অনুসরণ করে, তাকায় তার শার্টের দিকে। মেঘ কিছু চুল সেখানে আটকে রয়েছে, হয়তো এইজন্য মেঘ ব্যথায় এমন আত্মানাদ করে উঠেছে। আদ্রিয়ান দ্রুত তার শার্টের থেকে মেঘের চুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এতে মেঘের চুলে আরও জোরে টান পড়ে, যার ফলে মেঘ বেশি ব্যথা পায়। আদ্রিয়ান যখন মেঘের চুল ছাড়ানোর চেষ্টা করছিল তখন মেঘ তার ধরে ফেলে। আদ্রিয়ান থেমে যায়। মেঘ বলে, দাঁড়ান, আমি ছাড়ানোর চেষ্টা করছি। মেঘ ধীরে ধীরে তার হাত নিয়ে রাখে আদ্রিয়ানের বুকের উপর। মেঘের হাত সহ সারা শরীর কিছুটা কেঁপে উঠে। আদ্রিয়ানের অবস্থাও তাই। মেঘের স্পর্শে সেও থমকে যায়। এই মেয়ে যখন তার নিকটে আসে তখন তার শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে যায়, যা জিয়া বা অন্য নারীর সংস্পর্শে আসে না। আদ্রিয়ান শত চেষ্টা করলে মেঘকে তার কাছে আসা থেকে আটকাতে পারে না, আর মেঘ আদ্রিয়ানের থেকে দূরে থাকতে পারে না। নিয়তি তাকে বারবার আদ্রিয়ানের সম্মুখে নিয়ে আসে। মেঘ তার হাত দিয়ে আদ্রিয়ানের শার্টের নিচের কয়েকটা বোতাম খুলে দেয়, না হলে চুল খোলা যাবে না। তার হাতের ছোঁয়া লাগে আদ্রিয়ানের বুকের পশমে। মেঘ একবার তাকায় আদ্রিয়ানের মুখের দিকে। আদ্রিয়ানের দৃষ্টি এখন মেঘের উপর সীমাবদ্ধ। মেঘ দ্রুত তার চোখ সরিয়ে নেয়। এরপর তার হাত চালায় শার্টের বোতাম থেকে একটা একটা করে চুল ছাড়ায়। জানালার মৃদু বাতাসে মেঘের চুল উড়তে থাকে, যা কিছুক্ষণ পর পর মেঘের মুখের সামনে চলে আসে, যা মেঘকে বিরক্ত করে। আদ্রিয়ান হয়তো বিষয়টা খেয়াল করে। সে তার হাত দিয়ে মেঘের কপালে থাকা চুল কানের পিঠে গুজে দেয়। মেঘ শুকনো ঢুক গিলে এরপর যত তাড়াতাড়ি সম্ভব মেঘ তার চুল ছাড়িয়ে নেয়। মেঘ আর আদ্রিয়ানের ঘনিষ্ঠ মুহূর্তের মধ্যে হঠাৎ করে সকল কাজিনরা চিৎকার করে ওঠে। মেঘ আর আদ্রিয়ান পিছনে ফিরে তাকায়। সকলে খাটের নিচ থেকে টেবিলের কোণা থেকে লুকিয়ে থাকা বের হয়। তারা কারান আর আবিহার বেডের কাছে গিয়ে শব্দ করে হেসে বলে উঠে, আন্ডারস্কোর কারান ভাই কান্না করে দিয়েছে। কারান ভাই বোকা, আমাদের পরিকল্পনা সফল হয়েছে আন্ডারস্কোর। কারান সকল কাজিনদের দেখে অবাক হয়ে যায়। রুমের দরজা বন্ধ। তাহলে এরা কি করে ভিতরে ঢুকল? কারান অবাক হয়ে তাকায় আবিহার দিকে। আবিহা শব্দ করে হেসে ওঠে। কারান প্রথমে কিছু বুঝতে পারে না, কিন্তু একটু পর সে সব বুঝতে পারে। এই সব যে এই শয়তান কাজিনদের পরিকল্পনা তা বুঝতে পারে। কারান বেড থেকে নেমে বলে, এই সব কিছু তোমাদের পরিকল্পনা, তাই না? আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আর তোমরা হাসছ? দাঁড়াও, সবগুলো আজ যদি কান ধরে উঠবস না করাই তবে আমার নাম কারান না। কারান যখন কাজিনদের দিকে অগ্রসর হয় তখন পর্দার আড়াল থেকে বের হয় আদ্রিয়ান আর মেঘ। তারা বেডের কাছে যায়। কারান আদ্রিয়ানকে দেখে অবাক হয়ে যায়। কারান বলে, আদ্রিয়ান, তুই এখানে? তুই ও কি সকলের সাথে লুকিয়ে আমার বাসর ঘরে বসেছিলি? তোর থেকে এমন বাচ্চামির আশা করিনি আমি। কারানের কথা শুনে আদ্রিয়ান তার কাছে আসে, এরপর বলে, বিশ্বাস কর, আমার কোনো দোষ নাই। সব দোষ এই শয়তান কাজিনদের। তবে তোর কান্না মিশ্রিত মুখ দেখতে ভীষণ ভালো লাগছিল। বাসর করার শখ মিটছে এখন তোর? কারান আদ্রিয়ানের দিকে দাঁত কটমট করে তাকায় আর বলে উঠে, আমার ইমোশন নিয়ে মজা করস তুই? তোর বাসর ঘরে যদি
এমন শয়তানি আমি না করি তবে আমার নাম কারান না। আর একটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। কারানের কথা শুনে উপস্থিত সকলে হেসে দেয়। এরপর সকল কাজিনরা বিদায় নেয়। বিদায় নেয় বলতে এক প্রকার কারান সকলে রুম থেকে বের হয়ে দেয়। এখন শুধু রুমে আদ্রিয়ান আর মেঘ রয়েছে। আদ্রিয়ান চলে যাওয়ার আগে একবার আবিহার দিকে তাকায়। আবিহাকে দেখতে কিছুটা নার্ভার মনে হচ্ছে। বাসর রাতে সকল মেয়ের মধ্যে একটু ভয় আর উৎকণ্ঠ কাজ করে। আদ্রিয়ান কারানকে বলে, কারান একটু রুমের বাহিরে আয়, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কারান আদ্রিয়ানের সাথে রুমের বাহিরে চলে আসে। মেঘ গিয়ে বসে আবিহার কাছে। ওরা দুষ্ট মিষ্টি কথা বলতে থাকে। আদ্রিয়ান কারানকে নিয়ে ছাদে চলে যায়। ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে ছাদে পৌঁছাতে কারান বলে, বল আদ্রিয়ান, কি কথা আছে তোর আমার সাথে। আদ্রিয়ান শান্ত স্বরে বলে উঠে, তোর বাসর রাত নিয়ে কি পরিকল্পনা। কারান নির্লজ্জর মতো বলে উঠে, কি আর পরিকল্পনা থাকবে, বিয়ে করেছি, বাসর রাতে বউয়ের সাথে ভরপুর রোমাঞ্চ করব। কারান এমন কথা বলবে তা আদ্রিয়ান জানে। আদ্রিয়ান বলে, তুই কি খেয়াল করেছিস আবিহা তোকে ভয় পাচ্ছে। ওর হাত পা কাঁপছিল রীতিমতো। আবিহাকে ছোঁয়ার বৈধতা তোর এখন আছে আর সব সময় থাকবে, তবে বিয়ের প্রথম দিনে এমন কিছু করিস না যার ফলে ভবিষ্যতে ও তোকে ভয় পায়। আদ্রিয়ানের কথাটা কারান হয়তো বুঝল। সেও খেয়াল করেছে আবিহা তাকে দেখে ভয় পাচ্ছে। কিন্তু বাসর রাতে রোমাঞ্চ করা কারানের স্বপ্ন ছিল। কারান বলে আন্ডারস্কোর, কিন্তু বাসর ঘরে রোমাঞ্চ করা আমার স্বপ্ন ছিল আদ্রিয়ান। আদ্রিয়ান কারানের পিঠে হাত দিয়ে বলে, ও শোন কারান, স্বপ্ন শুধু তোর একা নয়, আবিহারও থাকতে পারে। প্রতিটা মেয়ের বিয়ে, বাসর, এইসব নিয়ে স্বপ্ন থাকে। তোকে আগে আবিহার মনের কথা বুঝতে হবে, ওর চাওয়া পাওয়ার বিষয়ে জানতে হবে। হয়তো আবিহা এইটা চাই, সারারাত তুই ওর সাথে গল্প করবি, কথা বলবি, ওকে বুকে জড়িয়ে ঘুমাবি। যদি ভালোবাসার মানুষ তোর সাথে থাকে তবে প্রতিটা রাত সুন্দর হয়। বিয়ের শুরুতে তোর স্বপ্ন আর চাহিদা আবিহার উপর চাপিয়ে দিস না। ওর মন, ভালোবাসা, আবেগ বুঝার চেষ্টা কর। কারান হয়তো আদ্রিয়ানের কথা বুঝে। সত্যি সে শুধু তার চাহিদা আবিহার উপর চাপিয়ে দিতে পারে না। আবিহার হয়তো একটু সময়ের প্রয়োজন। কারার সিদ্ধান্ত নেয়, যখন আবিহা রাজি থাকবে তখন সে তাকে স্পর্শ করবে। যেটা ভালোবাসা দিয়ে পাওয়া যায় সেটা জোর করে আদায় করার চেষ্টা করা বোকামি। কারান আদ্রিয়ানের কথায় সম্মতি জানায় আর বলে, তোর কথা ঠিক, আমার আবিহার সিদ্ধান্ত আর ওর স্বপ্নের মূল্য দেওয়া উচিত। তবে একটা আদ্রিয়ান, এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী হবে ওই মেয়ে যে তোর বউ হবে, যাকে তুই ভালোবাসি। কারানের কথা শুনে আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে। তার বউ, সে আবার কাউকে ভালোবাসে? যে নারী জাতিকে সজ করতে পারে না, সে আবার কোনো নারীর প্রেমে পড়বে? অসম্ভব বিষয়। আদ্রিয়ান বলে আন্ডারস্কোর, তোর মতো বিয়ে বউ নিয়ে পাগলামি এই আদ্রিয়ান করে না। আর আমি নিজের কেরিয়ার ছাড়া অন্য কিছুকে ভালোবাসি না। ডক্টর আদ্রিয়ান রেদোয়ান, যখন সত্যি কারো প্রেমে পড়বি তখন ঠিকই ভালোবাসায় পাগলামি করবি। যখন প্রেমে পড়ব তখন দেখা যাবে। এখন যা, রুমে যা, তোর জন্য আবিহা হয়তো অপেক্ষা করছে। কারান ছাদ থেকে চলে যায় তার রুমে। কারানকে দেখে মেঘ আবিহার রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে কাজের লোক কফি রেডি করে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। মেঘ যখন রুম থেকে বের হয়
তখন তার সাথে দেখা হয় কাজের লোকের। কাজের লোক বলে, মেঘ ম্যাম, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? বলো কি করতে হবে? ম্যাম, এই কফিটা আদ্রিয়ান স্যারকে দিয়ে আসবেন দয়া করে। আমার হাতে অনেক কাজ রয়েছে, রাতের মধ্যে তা শেষ করতে হবে। তাই যদি আপনি। কাজের মেয়ের মুখে আদ্রিয়ান নামটা শুনে মেঘ থমকে যায়। প্রথমকে না করলে পরে কাজের লোকের মুখের দিকে তাকিয়ে হ্যাঁ বলে দেয়। আর আদ্রিয়ান এখন তার কেউ হয় না। তার প্রতি কোনো ফিলিংস নাই মেঘের মনে। মেঘ কফির কাপ হাতে নিয়ে বলে, ওকে, তুমি যাও, আমি কফি দিয়ে আসব। আদ্রিয়ান স্যারকে কাজের লোক কফির মগ মেঘের হাতে দেয়। মেঘ তা নিয়ে ছাদে চলে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান যখন ছাদে দাঁড়িয়েছিল তখন মেঘ কফি নিয়ে যায় তার কাছে। মেঘ কফি নিয়ে আদ্রিয়ানের পিছনে দাঁড়ায়। মেঘ যখন আদ্রিয়ানকে ডাকতে যাবে তখনই আদ্রিয়ান পিছনে ফিরে তাকায়। হঠাৎ করে আদ্রিয়ান পিছনে ফিরায়। মেঘ কিছুটা ভয় পেয়ে যায়। তার হাতে থাকা কফির মগ থেকে কিছুটা গরম কফি তার হাতে পড়ে যায়। যদিও মেঘের হাতে বেন্ডেজ করা ছিল, তবুও তার হাতের কনুইয়ে গরম কফি পড়ে মেঘ ব্যথায় আত্মনাদ করে বলে উঠে, আহ! আদ্রিয়ান মেঘকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। এরপর ওর হাতে থাকা কফির দিকে তাকায়। হয়তো মেঘ তাকে কফি দিতে এসেছে। আদ্রিয়ানের চোখ যায় মেঘের কনুইয়ের দিকে। গরম কফি পড়ে যাওয়ায় সেখানে লাল হয়ে গেছে। আদ্রিয়ান বলে, মেঘ, তোমার হাতে গরম কফি পড়ে গিয়েছে? কতটুকু লাল হয়ে গেছে? না স্যার, তেমন কিছু হয়নি। আদ্রিয়ান মেঘের কথা শুনে না। সে লাল হয়ে যাওয়া স্থানে হাত দেয়। সেখানে ফু দিতে থাকে। ঠিক তখন ছাদে উপস্থিত হয় জিয়া। জিয়া আদ্রিয়ান আর মেঘকে একসাথে দেখে। আদ্রিয়ান কোনো মেয়ের যত্ন করছে তা দেখে জিয়া বলে, আদ্রিয়ান, আজ প্রায় 5 দিন পরে গল্প দিলাম। আসলে আমার নানু অনেক অসুস্থ ছিল। এর জন্য নানু বাড়ি যেতে হয়েছে আমাকে, যার জন্য দেরি হয়ে গেছে। তবে এখন থেকে নিয়মিত গল্প আসবে। সরি দেরি করে দেওয়ার জন্য। গরম কফি পড়ে যাওয়া কারণে মেঘের হাতের কবজির কাছের কিছু অংশ লাল হয়ে গেছে। আদ্রিয়ান মেঘের হাত দেখে আতঙ্কিত হয়ে যায়। সে দ্রুত মেঘের হাত ধরে পুড়ে যাওয়া স্থান পর্যবেক্ষণ করে। মেঘ তার চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে থাকে। তার পুড়ে যাওয়া যন্ত্রণার চেয়ে বেশি আদ্রিয়ানের হাত ধরায় অস্বস্তি হচ্ছে। আদ্রিয়ান মেঘের হাতের কবজির মধ্যে আঙুল দিয়ে ছুঁয়ে দেয়। তারা বর্তমানে ছাদে অবস্থান করছে, তাই আশেপাশে ঔষধ বা মলম নাই, যার কারণে আদ্রিয়ান মেঘের হাত তার ঠোঁটের কাছে নিয়ে যায়। এরপর লাল বর্ণ ধারণ করা স্থানে ফু দেয়, যাতে মেঘের কষ্ট কিছুটা লাঘব হয়। আদ্রিয়ান যখন মেঘের যত্ন করছিল তখনই ছাদে এসে উপস্থিত হয় জিয়া। জিয়া ছাদের সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। এরপর আদ্রিয়ানের কাছে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। তখনই জিয়ার চোখে পড়ে মেঘ আর আদ্রিয়ানের ঘনিষ্ঠ মুহূর্ত। জিয়া থমকে যায়। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রিয়ান কোনো মেয়ের হাত ধরে রেখেছে, তার হাতে ফু দিচ্ছে। জিয়ার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হয়। আদ্রিয়ান কোনো মেয়ের যত্ন করছে? এইটা কি হতে পারে? যে আদ্রিয়ান নারী জাতিকে সহ্য করতে পারে না, তাদের সাথে কথা অবধি বলে না, সে একজন মেয়ের হাত ধরেছে, তার সাথে ছাদে এসেছে। জিয়া যথেষ্ট জোরে শব্দ করে আদ্রিয়ানের নাম ধরে বলে ওঠে, আদ্রিয়ান। ছাদের সামনে থেকে কোনো নারীর কণ্ঠ শুনে মেঘ আর আদ্রিয়ান সে দিকে তাকায়। তাদের সম্মুখে জিয়া দাঁড়িয়ে রয়েছে। জিয়াকে দেখে আদ্রিয়ান অবাক হয়ে যায়। এত রাতে ও এখানে কি করছে? কাল যে 7টা থাপ্পড় দিয়েছিল তা কি আজই ভুলে গেছে? অবশ্য জিয়া যে বেহা আর নির্লজ্জা মেয়ে, ভুলে যাওয়ার কথা। অন্যদিকে জিয়াকে দেখে মেঘ চিনতে পারে।
তার চোখের সামনে কাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায়। আদ্রিয়ান জিয়াকে দেখে বলে, জিয়া তুমি এখানে? এত রাতে রিসোর্টে কেন এসেছ? জিয়াকে দেখার সাথে সাথে আদ্রিয়ানের ধরে রাখা মেঘের হাতের বাঁধন হালকা হয়ে যায়। যা মেঘ বুঝতে পারে জিয়া আদ্রিয়ানের প্রেমিকা। হয়তো তার সামনে মেঘের হাত ধরতে চাই না সে। মেঘ আর বেহায়ার মতো সেখানে দাঁড়িয়ে থাকল না, সে দ্রুত তার হাত সরিয়ে নেয় আদ্রিয়ানের হাতের বাঁধন থেকে। এরপর তাড়াতাড়ি বিদায় নেওয়ার উদ্দেশ্য বলে উঠে, আদ্রিয়ান স্যার আমি রুমে গেলাম। রুমে গিয়ে হাতে ঔষধ বা মলম লাগিয়ে নিব। আর এই যে আপনার কফি, এখনও গরম আছে, ঠান্ডা হয়নি। মেঘের কথা শুনে আদ্রিয়ান জিয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে নেয়। এরপর বলে উঠে, ওকে খুব দ্রুত ঔষধ লাগিয়ে নিবে, না হলে কিন্তু পোড়া জায়গায় ভীষণ ব্যথা করবে। মেঘ সম্মতি সূচক মাথা নাড়িয়ে বলে উঠে, জি অবশ্যই, আপনারা তাহলে কথা বলুন, আমি নিচে যাই। মেঘ আর কথা বাড়ায় না, দ্রুত পা চালিয়ে নিচে চলে যায়। জিয়ার সাথে সে কথা বলেনি, আর কথা বলার ইচ্ছাও নাই। মেঘ চলে যাওয়ার পর জিয়া এগিয়ে আসে আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান বিরক্ত সূচক দৃষ্টি আর কণ্ঠ নিয়ে বলে উঠে, জিয়া এত রাতে রিসোর্টে কি করছো তুমি? বিয়ের অনুষ্ঠানে আসোনি কেন? বিয়ের অনুষ্ঠানে না আসার কারণ কি তুমি জানো না আদ্রিয়ান? জানি, থাপ্পড় খাওয়ার মতো কাজ করেছ তাই থাপ্পড় দিয়েছি। দোষ তোমার জিয়া। সব দোষ শুধু আমার হয়। আচ্ছা ওই মেয়েটাকে? কোন মেয়েটা? কার কথা বলছো তুমি জিয়া? যার তুমি এত যত্ন করছিলে, হাত ধরে ছাদে দাঁড়িয়েছিলে, সেই মেয়েটাকে? ওর নাম মেঘ। মেঘ আদ্রিয়ানকে স্যার বলে সম্বোধন করছিল, আর ওর হাতে কফির মগ ছিল, যার কারণে জিয়া মনে করেছে মেঘ যখন কাজের লোক আদ্রিয়ানকে কফি দেওয়ার জন্য ছাদে এসেছে। জিয়া বলে, ওই মেঘ নামের মেয়েটা কি এই রিসোর্টের কাজের লোক? নতুন জয়েন করেছে? জিয়ার কথা শেষ হওয়ার আগেই আদ্রিয়ান বলে উঠে, মেঘ রিসোর্টের কাজের লোক নয়, ও কারানের বউ, আবিহার বন্ধু। বাংলাদেশ থেকে স্কলারশিপে পড়াশোনা করতে আমেরিকায় এসেছে। মেঘের প্রতি যে আদ্রিয়ানের আগ্রহর বিষয়টা জিয়ার নজর এড়ায় না, কিন্তু সে বেঁচে থাকতে আদ্রিয়ান শুধু মায়, তার অন্য কারো নয়। জিয়া আর মেঘের বিষয়ে কথা বাড়ায় না, সে অন্য টপিকে কথা বলতে শুরু করে, মূলত কাল রাতের ঘটনার জন্য। সে আদ্রিয়ানের কাছে ক্ষমা চাই। 7টা থাপ্পড় খেয়ে তার শিক্ষা হয়ে গেছে, সে তার ভুল বুঝতে পারছে, তা জিয়া স্বীকার করে। জিয়া বলে, আই এম রিয়েলি সরি আদ্রিয়ান, কাল রাতে তোমাকে এমন করে কিস করা উচিত হয়নি আমার। আমাকে তুমি ক্ষমা করে দাও। ভবিষ্যতে এই ভুল আর কখনো হবে না আমার দ্বারা। জিয়ার মাফ চাওয়া বিষয়টা কিছুটা অবিশ্বাস্য লাগে আদ্রিয়ানের কাছে, তবে সে জিয়াকে ক্ষমা করে দেয় না। আদ্রিয়ান শুধু বলে, ইট অল রাইট জিয়া, বাট ফার্দার যেন এমন ভুল না হয়। তুমি ইরফান স্যারের মেয়ে বলে তোমায় এখন কিছু বললাম না, আমি তোমার সিনিয়র ডক্টর হয়, তাই আমার সম্মান দিয়ে চলবে তুমি। জিয়া আদ্রিয়ানের সামনে অনুতপ্ত হওয়ার নাটক করে বলে, অবশ্যই আদ্রিয়ান। আদ্রিয়ান ঘড়ির দিকে তাকায়, সময় প্রায় রাত 11:30। কাল সকালে আবার কারান আর আবিহার বৌভাতের অনুষ্ঠানে রয়েছে, যার জন্য তাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে। আদ্রিয়ান বলে উঠে, ওকে জিয়া আমি রুমে গেলাম, আমার ঘুম পেয়েছে। তুমি কি রিসোর্টে থাকবে? না বাসায় চলে যাবে? রিসোর্টে থাকব না, বাসায় চলে যাব, কাল সকালে আবার আসব। ওকে তুমি থাকো, আমি যাই।
আদ্রিয়ান ছাদ থেকে নিচে চলে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়, তখনই জিয়া তার হাত ধরে ফেলে। আদ্রিয়ান পিছনে ঘুরে তাকায়। জিয়ার ধরে রাখা হাতের দিকে রাগী দৃষ্টিতে কটমট করে তাকায়। জিয়া কিছুটা ভয় পেয়ে হাত ছেড়ে দেয়। জিয়া ভয়ার্ত কণ্ঠে বলে উঠে, আদ্রিয়ান, এত তাড়াতাড়ি রুমে গিয়ে কি করবে তুমি? চলো না একটু ছাদে আড্ডা দেয়, একান্তে কিছু মুহূর্ত কাটায়। আদ্রিয়ান জানত জিয়া বেহা। ও শত ক্ষমা চেয়ে ভুল স্বীকার করার পরও নির্লজ্জ থেকে যাবে। আদ্রিয়ান রাগী কণ্ঠে বলে উঠে, জিয়া, তুমি আমার প্রেমিকা বা বউ নয় যে তোমার সাথে আমার একান্তে সময় কাটাতে হবে। কাল তোমার গালে 7টা থাপ্পড় দিয়ে কোনো ভুল করে নি আমি। তুমি সারা জীবন নির্লজ্জা আর বেহায় থেকো যাবে, ইডিয়েট। আদ্রিয়ান কথাটা বলে বড় বড় পা ফেলে ছাদ থেকে নিচে চলে যায়। কিন্তু আদ্রিয়ানের এমন অপমানজনক কথা শুনে জিয়া রাগে ফুঁসতে থাকে। তার সাথে একটু সময় কাটাতে আদ্রিয়ান নিষেধ করে দিল। কিন্তু এতক্ষণ মেঘের সাথে ঠিকই ছাদে বসেছিল। মেঘের হাত ধরে রেখেছিল। আর সে একটু হাত ধরেছে, সে কত কথা শুনাল। জিয়া প্রতিশোধের মনোভাব নিয়ে বলে উঠে, আদ্রিয়ান রেদোয়ান, তুমি আমার, তোমার স্পর্শ করার, হাত ধরার, কিস করার অধিকার শুধু মাই আমার আছে, শুধু মাই আমার। ইউ আর অনলি মাই। মেঘ তার রুমে প্রবেশ করে, শব্দ করে দরজা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, কিছুটা নিজেকে ধাতস্থ করে। মেঘ নিজের মনকে শক্ত করে। এরপর প্রতিবাদী কণ্ঠে বলে উঠে, মেঘ, তুই নিজেকে শান্ত কর। জিয়া আদ্রিয়ান স্যারের প্রেমিকা হয়। উনি ভালোবাসে জিয়াকে। তুই এতে কেন কষ্ট পাবি? কে হয় তোর আদ্রিয়ান রেদোয়ান? কেউ হয় না। ওনার সাথে তোর তালাক হয়ে গেছে। ওকে কাম ডাউন মেঘ, কাম ডাউন। মেঘ নিজেকে শান্ত করে। এরপর সে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে সারাদিনের ক্লান্তিতে তার চোখ ঘুম চলে আসে। সে আর আদ্রিয়ান রেদোয়ান কথা ভাবে না। তার নিজের কেরিয়ার আর তার বাবার স্বপ্ন ও তার কাছে গুরুত্বপূর্ণ। রাত প্রায় দুপুর 12টা। মেঘ তার রুমে ঘুমিয়ে আছে। তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। মেঘের চোখ ঘুমে কাতর হয়ে গেছে। তার শরীর ভীষণ টায়ার্ড। তবে দরজার শব্দ যখন বেশি হয় তখন মেঘ ঘুম থেকে উঠে পড়ে বিছানা থেকে নেমে যায় দরজার কাছে। এত রাতে তার রুমের দরজায় কে এসেছে? কোনো বিপদ হয়েছে কি? মেঘ দরজার লক খুলে দেয়। ঘুটঘুটে অন্ধকারে সামনে দাঁড়িয়ে থাকা এক মানুষের ছায়া দেখা যাচ্ছে। মেঘ কিছুটা কৌতূহল আর ভয় নিয়ে আগন্তুক ব্যক্তিকে প্রশ্ন করে, কে আপনি? এত রাতে হঠাৎ আমার দরজায় কড়া নক করছেন কেন? মেঘের কথা শুনে সামনে থাকা লোকটা এগিয়ে আসে তার কাছে। জানালার মৃদু আলোয় তার মুখশ্রী স্পষ্ট হয়ে উঠে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে আদ্রিয়ান। আদ্রিয়ান বলে, মেঘ, আমি আদ্রিয়ান। রাত প্রায় 12টার সময়। আদ্রিয়ান তার রুমে কেন আসবে? মেঘ বলে, আদ্রিয়ান স্যার, আপনি এত রাতে এখানে কেন এসেছেন? কোনো সমস্যা হয়েছে কি? আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে। এরপর মেঘের হাত ধরে তার কবজির কাছে লাল হয়ে যাওয়া স্থানের দিকে ইশারা করে বলে ওঠে, পোড়া জায়গায় এখনো ঔষধ বা মলম লাগা উনি কেন? মেঘের তার হাতের কথা মনে পড়ে। ছাদে জিয়া আর আদ্রিয়ানকে একসাথে দেখার পর সে ব্যথার কথা ভুলে গিয়েছিল। যে ব্যথা বা যন্ত্রণা তার হৃদয়ে বয়ে বেড়াচ্ছে, তার কাছে এই সামান্য পোড়া তুচ্ছ। মেঘ বলে, ঔষধ লাগানোর কথা মনে ছিল না, কিন্তু আপনি এত রাতে কি আমার রুমে এই কথা জিজ্ঞেস করতে এসেছেন? তোমার হাতে ব্যথাটা আমার জন্য লেগেছে, তাই এর চিকিৎসা করার দায়িত্বও আমার। এখন হাত দাও, ওষুধ লাগিয়ে দিব।
মেঘ আদ্রিয়ানের কথা শুনে হাসে। মেঘের অন্তর জুড়ে যে অসহ্য ব্যথার সৃষ্টি হয়েছে, তার দায়ও তো আদ্রিয়ানের। তার মনের যন্ত্রণার চিকিৎসা কি আদ্রিয়ানের কাছে আছে? সেই ব্যথায় মলম বা ঔষধ কি সে লাগিয়ে দিবে? শুধু কি শরীরের ব্যথায় মানুষের চোখের সামনে দৃশ্যমান হয়? মেঘ বলে উঠে, স্যার, আপনি ওষুধ দেন আমায়, আমি লাগিয়ে নিব। আদ্রিয়ান মেঘের কথা শুনে না, কারণ সে জানে মেঘ হয়তো এইবারও তার হাতে মলম লাগাবে না। আদ্রিয়ান মেঘের হাত ধরে তাকে রুমের ভিতরে নিয়ে আসে। বাড়ির সকলে এখন ঘুমিয়ে রয়েছে, তাই কেউ তাদের দেখতে পায় না। মেঘ শুধু তার হাতের উপর রাখা আদ্রিয়ানের হাত দেখে যাচ্ছে। তার দৃষ্টি সেখানে সীমাবদ্ধ। আদ্রিয়ান মেঘকে বিছানায় নিয়ে আসে, সেখানে বেডের উপর বসায়। মেঘ কিছু বলে না, না বা হ্যাঁ কোনো শব্দ উচ্চারণ করে না, শুধু চুপচাপ নিলুপ্ত হয়ে বসে থাকে। আদ্রিয়ান তার হাতে থাকা মলম মেঘের কবজির কাছে পোড়া জায়গায় লাগিয়ে দেয়। মেঘের ব্যথা করছে কি না তা দেখতে তার মুখের দিকে তাকায়, কিন্তু মেঘ নীরব। সে তার মুখের চাহনি শান্ত রাখে। আদ্রিয়ান পরম যত্নে মেঘের হাতে মলম লাগিয়ে দেয়। মেঘ মনে মনে বলে উঠে, আদ্রিয়ান রোদওয়ান কি হয়ে যেত যদি আপনি পৃথিবীর সকল নিয়ম অমান্য করে আমার হয়ে যেতেন। এই হাত দায়িত্বের কারণে না, বরং ভালোবেসে ধরতেন। সত্যি কি খুব বেশি ক্ষতি হয়ে যেত আপনার আমাকে ভালোবাসলে? একবার, শুধু একবার ভালোবেসে দেখতেন এই মেঘ সারা জীবন আপনার হয়ে থাকত, মৃত্যুর আগ অবধি আপনার বুকে মাথা রেখে মরত। সত্যি কি একটু ভালোবাসা যেত না আমাকে? মেঘ আর আনমনে বলে কথাটা। আদ্রিয়ান তা শুনল না। সে এখন শুধু মেঘের হাতে মলম লাগাতে ব্যস্ত। মেঘ আদ্রিয়ানের উপর থেকে চোখ সরিয়ে নেয়। কোনো মিথ্যা মায় সে আর জোড়াবে না, কখনো না। অসম্ভব। গল্প কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবেন কিন্তু। মেঘ তার অবাধ্য নেয়াপল্লব নিয়ন্ত্রণ করতে পারে না। সে পুনরায় তাকায় আদ্রিয়ানের দিকে, গভীর মনোযোগ সহিত পর্যবেক্ষণ করতে থাকে আদ্রিয়ানের মুখশ্রী। আদ্রিয়ান হয়তো মেঘের তাকিয়ে থাকার বিষয়টা উপলব্ধি করতে পারল। তার অস্বস্তির পরিমাণ বেড়ে যায়। কোনো নারীর সংস্পর্শে সে কখনো আসে নাই, তাই তার মধ্যে এক প্রকার জোরতা কাজ করে। আদ্রিয়ান বলে উঠে, মেঘ, তোমার হাত আমার কারণে পড়ে গিয়েছে, তাই সেই জায়গায় ঔষধ লাগিয়ে দেওয়ার জন্য এত রাতে তোমার রুমে এসেছি। আমি শুধু আমার দায়িত্ব পালন করছি। আদ্রিয়ানের কথা শুনে মেঘ হাসে, যদিও তার সুখের হাসি নয়, বরং একরাশ অভিমান, অভিযোগ আর মনের গহীনে লুকিয়ে থাকা কষ্ট আড়াল করার জন্য সে হাসে। আদ্রিয়ান সব দায়িত্ব পালন করে, কিন্তু সে শুধু উদাসীন মেঘের প্রতি। মেঘ যে তার সর্বসুজার করে, তাকে ভালোবেসেছে, তার জন্য 7টা বছর অপেক্ষা করেছে। তার ভালোবাসা আর অপেক্ষা মূল্য কি সে দিয়েছে? এইটা কি আদ্রিয়ানের দায়িত্ব ছিল না? মেঘ শান্ত স্বরে আদ্রিয়ানকে প্রশ্ন করে, আদ্রিয়ান স্যার, আপনি কি সত্যি সব দায়িত্ব পালন করেন? মেঘের কণ্ঠে লুকিয়ে থাকা এক কষ্ট ছিল যা আদ্রিয়ান উপলব্ধি করতে পারে, কিন্তু সেই কষ্টের কারণ তার জানা নাই। তবে আদ্রিয়ান নিঃসংকোচে মেঘের প্রশ্নের উত্তর দেয়, অবশ্যই আমি সব দায়িত্ব পালন করি। কিন্তু হঠাৎ করে এমন প্রশ্ন কেন করলে তুমি মেঘ? কি এমন দায়িত্ব আছে যা এই আদ্রিয়ান রোদায়ান পালন করেনি? আদ্রিয়ানের কথা শুনে মেঘ মনে মনে বলে, আপনার সকল দায়িত্ব। ভালোবাসা শুধু জিয়ার প্রতি, ও আপনার প্রেমিকা, আর আমি বউ হয়েও। কখনো আপনার ভালোবাসা তো বহুদূরের কথা, দায়িত্ব ও হাতে পারলাম না। কি অদ্ভুত বিষয়, তাই না? এই পৃথিবীতে প্রত্যেকে ভীষণ স্বার্থপর। শুধু মেঘই বোকার মতো নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল, যে ভালোবাসার নাই কোনো পূর্ণতা, শুধু আছে অপেক্ষা আর যন্ত্রণা।
মেঘের আনমনে ভাবনার মাঝে হঠাৎ আদ্রিয়ান তার হাত ছেড়ে দেয়। আদ্রিয়ান বলে উঠে, ডান মেঘ, তোমার হাতে মলম লাগানো হয়ে গেছে। এখন আর ব্যথা করবে, পোড়া জায়গাটা খুব দ্রুত শুকিয়ে যাবে। মেঘ তার হাতের কবজির কাছের পোড়া জায়গাটা দেখে এরপর আদ্রিয়ানকে বলে, আপনার দায়িত্ব শেষ। আদ্রিয়ান স্যার। অবশ্যই। তবে এখন চলে যান রুম থেকে। ঘুমাবো আমি। ওকে, তুমি ঘুমাও মেঘ, আমি রুমে গেলাম। আদ্রিয়ান আর কথা বাড়ায় না। সে মেঘের রুম থেকে বের হয়ে যায়। মেঘ দরজা শব্দ করে বন্ধ করে দেয়। এরপর সে আবার তার বিছানায় শুয়ে পড়ে। তবে এখন মেঘের চোখে ঘুম আসছে না। কিছুক্ষণ আগের চোখ জুড়ে ঘুম ছিল, হঠাৎ এখন তা উদাও হয়ে গেছে। মেঘ তার মাথায় হাত ঠেকিয়ে ঘুমানোর চেষ্টা করে, তখনই তার নজর যায় তার পোড়া কবজির দিকে। সেখানে সাদা রঙের মলম লাগানো, যা একটু আগে আদ্রিয়ান দিয়ে গেছে। মেঘ বলে, ব্যথাও আপনি দিবেন, আর ব্যথার জায়গায় মলম আপনি লাগিয়ে দিবেন। বাহ আদ্রিয়ান রোদায়ান, কি দারুণ পরিকল্পনা আপনার। সত্যি আমি অনেক বড় ডক্টর। মেঘ কথাটা কি তার ব্যথার জন্য বলেছে, না নিজের মনের দুঃখের জন্য, তা বুঝা গেল না। একটু পর মেঘের চোখে ঘুম চলে আসে। মেঘ ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 9:30। জানালা ভেদ করে তপ্ত রোদের ঝলমলে আলো ঘরে প্রবেশ করছে। আবিহা পিটপিট করে চোখ খুলে তাকায়। কাল সারাদিন বিয়ের অনুষ্ঠানের কারণে বিশ্রাম নেওয়ার বিন্দুমায় সুযোগ হয়নি তার। রাতে শরীরে ভীষণ ক্লান্তি থাকায় চোখে ঘুম চলে আসে তার। খুব তাড়াতাড়ি কাল রাতে ঘুমিয়ে পড়ে আবিহা। তার চোখের উপর রোদের কিরণ অনুভব করে। সঙ্গে সঙ্গে তার চোখ খুলে যায় তার বাড়ির নতুন বউ এখন সে। এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে চলবে না। সময় দেখার উদ্দেশ্য। বালিশের নিচে থাকা ঘড়ির মোবাইল খোঁজার জন্য পাশে ফিরে তাকায় সে। কিন্তু হঠাৎ সে খেয়াল করে সে কারো বাহুডোরে বন্ধী। খুব শক্ত করে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে কেউ। আবিহা যখন তার হাত অনুসরণ করে সামনে থাকা মানুষটার দিকে তাকায়, তার চোখ মুখ জুড়ে প্রশান্তি ছায়া বয়ে যায়। তার থেকে সামান্য অল্প দূরত্বে ঘুমন্ত অবস্থায় শুয়ে আছে তার স্বামী কারান। কারানের ঘুমন্ত মুখ অবলোকন করে আবিহা। ঘুমন্ত অবস্থায় কারানকে ভীষণ সুন্দর লাগছে। যদিও কারান যথেষ্ট সুদর্শন, তাকে সবসময় সুন্দর লাগে। কারানকে প্রথম দেখে আবিহা ছবিতে, যেটা তার বাবা তাকে দিয়েছিল, প্রথম দেখায় কারানের প্রেমে পড়ে যায়। অষ্টাদশী আবিহার মনে প্রথম স্থান দেয় এই মানুষটাকে। আর সেই শেষ। এরপর আবিহার বাবা যখন তাকে জিজ্ঞেস করে বিয়েতে তার সম্মতি আছে কিনা, আবিহা হ্যাঁ সূর্চক মাথা নাড়িয়ে উত্তর দেয় সে রাজি, কারণ সে চাই এই ছবিতে থাকা মানুষটা যেন তার জীবনে বাস্তব হিসাবে ধরা দেয়। তার চোখের অসীম মায় সে হারিয়ে যেতে চাই। তার শরীর সহ মন ছুঁয়ার বৈধতা শুধু মাই এই লোককে দিতে চাই। প্রথমবার যখন কারান আবিহাকে দেখতে আসে, তখন আবিহা ড্রয়িং রুমে বসেছিল তাদের সামনে, ঘোমটার আড়ালে লুকিয়ে। কিছুক্ষণ পরপর কারানকে দেখছিল সে, তার প্রিয় মানুষকে। সেই সচোখে দেখেছিল প্রথমবার। কারানকে দেখার ওই তৃষ্ণা আজ অবধি মিটে নাই আবিহার। কনে দেখার পর আংটি পরিয়ে দেয় কারান আবিহার হাতে। এরপর দুই পরিবারের মধ্যে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিয়ে বিয়ের দিন ঠিক করা হয়। কারান আর আবিহাকে যখন একান্তে কথা বলতে বলা হয়, তখন কারান সাহস জুটিয়ে আবিহার নাম্বার চাই। আবিহাও তার নাম্বার দিয়ে দেয় কারানকে। এরপর থেকে তারা একে অপরের সাথে প্রায় নিয়মিত কথা বলত। কারান আর তার বিয়েটা তার কাছে ভালোবাসার পূর্ণতা, কারণ আবিহা শুরু থেকে কারানকে ভালোবেসে এসেছে। আবিহা অতীতের ঘটনার কথা মনে করে আর কারানের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। কাল রাতে কারান তার সাথে রোমাঞ্চ বা বাসর করেনি, বরং রুমে এসে বলেছে যে জামাকাপড় বদলে ঘুমিয়ে পড়তে। আবিহা যখন ওয়াশরুম থেকে
বিয়ের শাড়ি খুলে বের করে আসে। তখন কারান তার দিকে এগিয়ে যায়। আবিহার মনের মধ্যে ভয় আর সংকোচ ঘিরে ধরেছিল তখন। লজ্জায় আর্ষ্ট হয়ে যাচ্ছিল সে। তবে আবিহার ভাবনা ভুল প্রমাণ করে। কারান তার গায়ের গয়না ধীরে ধীরে খুলে দেয়। এরপর তার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে তাকে বলে ঘুমিয়ে পড়তে। কারান আবিহাকে জড়িয়ে ধরে। ঘুমিয়েছিল সারারাত। আবিহা যখন কারানের মুখশ্রীর দিকে তাকিয়ে অতীতের কথা ভাবছিল, তখন হঠাৎ করে তার মনে এক সুপ্ত চাহিদা জেগে উঠে। তার স্বামী নামক পুরুষের মুখমণ্ডলে একবার তার হাতের ছোঁয়া দিতে চাই সে। আবিহা ধীরে ধীরে তার হাত নিয়ে যায় কারানের মুখের কাছে। এরপর ধীরে ধীরে আলতো হাতে সমস্ত মুখমণ্ডল ছুঁয়ে দেয়। কারানের চোখ, মুখ, নাক, ঠোঁট আবিহার আঙ্গুল দিয়ে স্পর্শ করে। অন্যদিকে মেঘের ঘুম ভাঙ্গে সকাল ৯টায়। ঘুম থেকে উঠে সে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। আজ আবিহা আর কারানের বৌভাতের অনুষ্ঠান দুপুর দিকে শুরু হবে আর বিকালের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ রাতে রিসোর্ট ছেড়ে আবিহাকে নিয়ে কারানদের বাসায় নিয়ে যাওয়া হবে। আমেরিকায় কারানের নিজস্ব বাসা আছে, কিন্তু বিয়ে উপলক্ষে কিছুদিন এই রিসোর্টে থাকতে হয়েছে তাকে। আজ তারা সকলে বাড়ি ফিরবে নতুন বউ নিয়ে। মেঘ সকালের নাস্তা এখনও করেনি, যদিও এই বাড়ির সকলে সকাল ৯টা বা ৯:৩০ সময় নাস্তা করে। মেঘের প্রচুর ক্ষুধা লাগছে, তাই সে পরিপাটি হয়ে রেডি হয়ে খাবার খাওয়ার উদ্দেশ্য রুম থেকে বের হয়। অন্যদিকে আদ্রিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খাওয়ার জন্য বের হয়। মেঘ রুমের দরজা খুলে বাহিরে বের হয়, তখনই তার সাথে দেখা হয় আদ্রিয়ানের। মেঘ একটু থমকে যায়। আদ্রিয়ান ও মেঘকে দেখে দাঁড়িয়ে যায়, তবে মেঘ কিছু না বলে পাশ কাটিয়ে যখন চলে যাবে, তখন আদ্রিয়ান বলে উঠে, মেঘ, তোমার হাতের ক্ষতর কি অবস্থা? পোড়া জায়গা কি শুকিয়ে গেছে? মেঘ আদ্রিয়ানের দিকে ফিরে তাকায় না। সে অন্য পাশে থেকে বলে উঠে, পোড়া জায়গা কিছুটা শুকিয়ে গেছে। মেঘ আদ্রিয়ানের সাথে আর কথা বাড়ায় না। সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। আদ্রিয়ান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে দেখে এই মেঘ সবসময় তাকে ইগনোর করার চেষ্টা কেন করে? মনে হয় তার থেকে দূরত্ব বজায় রাখতে পারলে মেঘ খুশি হয়। কিন্তু কেন? আদ্রিয়ান তো মেঘের সাথে খারাপ ব্যবহার করেনি, তবুও মেঘের এত তার থেকে দূরে যাওয়ার তাড়া কেন?